বললাম যে হচ্ছে যখন ওই যে কোশ্চেনটা ছিল স্যার কোশ্চেনিয়ারে যে উপসহকারী কৃষি অফিসারের সাথে মাসে কতবার যোগাযোগ হয়। তো আমি যখন বললাম যে মাসে কি আপনার 2-3 বারের বেশি যোগাযোগ হয়, তো উনি আমাকে যেটা বললো আমি শুনে খুব অবাক হয়ে গেলাম। উনি বললো আমার মাসে না, আমার ডেইলি 2-3 বার করে যোগাযোগ হয়। তো এটার কারণ হচ্ছে স্যার উনার নিজের সমস্যা না, উনার এলাকায় যখন কোনো ফার্মারের সমস্যা হয় তখন ওই ফার্মার গুলা যদি সাধারণত উপসহকারী কৃষি অফিসারকে ফোন দেয়, ওনার কথা যেটা বুঝলাম যে তারা হয়তো সেভাবে রেসপন্স করে না। বাট এই মডেল ফার্মার যার অবস্থা সচ্ছল, ইনি যখন ফোন দেয় তখন সে অনেক ভালো মতো রেসপন্স করে। এই কারণে ওই এলাকার বা আশেপাশের উনার যত পরিচিত ফার্মার আছে সবাই স্যার উনাকে দিয়ে ফোনটা দেওয়া হয় উপসহকারী কৃষি অফিসারের কাছে। এবং উপজেলা কৃষি অফিসারের অন্যান্য ফার্মার গুলা উপজেলা কৃষি অফিসে আসে না তারা সাধারণত। এই এই প্রবলেমটা আমার কাছে খুব গুরুতর মনে হয়েছে যে স্যার যার অবস্থা সচ্ছল বা যার অবস্থা ভালো, শুধু এই কৃষি অফিসটা তাকে নিয়ে পড়ে আছে, তার পিছিয়ে প্রণোদনা দিচ্ছে। যেমন স্যার এই কিছুদিন আগে গত সপ্তাহে আমাদের উপজেলাতে 5টা স্যার কম্বাইন হারভেস্টার আসছে। তো আমি খোঁজ নিয়ে দেখলাম এই 5টাই গেছে স্যার একদম যারা ভালো ভালো অবস্থায় আছে তাদের কাছে। এবং ইনারা এই কম্বাইন হারভেস্টারটা নিয়ে আমাদের উপজেলায় না স্যার, আমি যার সাথে কথা বললাম সে দিনাজপুরে ভাড়া দিয়েছে স্যার, অথচ নিজেরই কিন্তু 8-10 বিঘা ধান আছে, সে নিজে এখানে লোক খাটায় কাটাচ্ছে ধান, আর সে এটা থেকে এক্সট্রা ইনকাম করার জন্য পাঠাইছে অন্য উপজেলাতে, দিনাজপুরে পর্যন্ত ভাড়া দিয়েছে। কিন্তু এইটা যদি স্যার কৃষি অফিস থেকে অন্তত এইটুকু এনশিওর করতো যে এইটা আমাদের উপজেলার ভিতরে বা আমাদের জেলার ভিতরে থাকবে, তাহলে আমি মনে করি স্যার অন্যান্য যে ফার্মার গুলো আছে এখানে যে ভালো ভালো ধান চাষ হয় তাদের ক্ষেত্রে সুবিধা হতো। কিন্তু ওই উপসহকারী, এখানে উপসহকারী কৃষি অফিসার প্লাস উপজেলা কৃষি অফিসার, কৃষি অফিস সবারই স্যার ব্যর্থতা রয়েছে। আবার ওনার সাথে কথা বলে আরেকটা জিনিস বললাম, উনি যেহেতু উনি মডেল ফার্মার হওয়ার পরেও উনি কোনো প্রণোদনা পান না। হয়তো বীজ পান বা কিছু সামান্য পরিমাণ সার পান, কিন্তু কোনো টাকা আজকে পর্যন্ত উনি কোনো প্রণোদনা পান নাই। এটা উনি বলেছেন যে আসলে কি প্রণোদনা আসে, বা উনি এ সম্পর্কে কিছুই জানেন না যে আসলে কি প্রণোদনা আসে কিনা। এটা আমার কাছে খুব একটা বড় সমস্যা মনে হয়েছে স্যার, কারণ যদি সবার কাছে রিস্ক করা সম্ভব না হয়, একজনকে দিয়ে সবগুলো ফার্মার রিস্ক করা খুবই সমস্যা। এরা সাধারণত মানে ওই একটা নির্দিষ্ট কিছু টার্গেট করে রাখছে ফার্মারকে, তাদেরকে নিয়েই কাজ করতেছে, তাদের উপরই এক্সপেরিমেন্ট চালাচ্ছে। যেমন স্যার রিসেন্টলি আরেকটা জৈব পদ্ধতিতে চাষ শুরু হয়েছে স্যার 300 বিঘার উপরে, এটা আমাদের উপজেলাতে। এটাতেও স্যার ওই যে কয়জন ফার্মারকে টার্গেট করছিল তাদের মধ্যে একজনকে দিয়ে কাজ করাচ্ছে। মানে এর বাইরে এই একটা নির্দিষ্ট গণ্ডি তৈরি হয়ে গেছে স্যার, এই গণ্ডির বাইরে এক্সটেনশন কর্মকর্তারা কারোর সাথে আর যোগাযোগ করছেও না, কারোর প্রবলেম গুলো তেমন সলভ হচ্ছে না। হ্যাঁ, থ্যাংক ইউ সিফাত। থ্যাংক ইউ সুন্দরভাবে কথাগুলো শেয়ার করার জন্য। আহ, আমি রিঅ্যাডমিটেড যারা আছো তাদের মধ্যে থেকে একটু শুনতে চাচ্ছিলাম আমাদের সাথে ইরেগুলার ব্যাচের যারা আছো আমাদের সাথে কি আজকে কেউ আছো এখানে? রিঅ্যাডমিটেড কেউ আছো আমাদের সাথে এখন? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা তৌফিকের কাছে একটু শুনি। তৌফিক। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। স্যার, আমি ডাটা কালেক্ট করতে গিয়েছিলাম শাহজাহানপুরে। এখানে স্যার আসলে আমি মোটামুটি একটা ফার্মে গিয়েছিলাম। তো ওনারা যেটা করছেন সেটা হলো ওনারা তরমুজ চাষ করতেন অর্গানিক পদ্ধতিতে, কিন্তু ওনাদের হইলো মার্কেটিং করতে পারে নাই জন্য পরবর্তীতে আসলে লস হয়েছে। মানে সাধারণ তরমুজের সাথেই ওনারা হইলো বিক্রি করে ফেলছে। এইটা হলো ওনারা বলছে যে মার্কেটিং এ কোনো সহায়তা পান নাই। আচ্ছা, ওভারঅল তুমি যেহেতু শাহজাহানপুরের কথা বললা, শাহজাহানপুর কিন্তু আমাদের বগুড়া জেলার একটা অন্যতম, আমি বলবো যে ভেজিটেবল প্রডিউসিং এরিয়া। আমি যদি বলি তুমি ওই রিজিয়ন গুলাতে গিয়েছো কিনা, যে সবজি চাষ যারা করে ইন্টেন্সিভলি কমার্শিয়ালি যারা ভেজিটেবল ফার্মিং করে তাদের সাথে কি তোমার কোনো কথা হয়েছে? স্যার, ওনাদের সবজি ফার্মও আছে, কিন্তু তখন হইলো স্যার তরমুজটা মাঠে ছিল। আচ্ছা, তাহলে ভেজিটেবল ফার্মিং নিয়ে কোনো কথা, তুমি তোমার তো কোশ্চেনিয়ার ছিল ভেজিটেবল ফার্মিং নিয়ে, তাহলে তুমি তরমুজ চাষ এটার সাথে কিভাবে তুমি রিলেট করলা? স্যার, তরমুজও তো স্যার ভেজিটেবল। না, তোমাকে তো ধরো যে স্পেসিফিক ভাবে বিভিন্ন
আমরা তো বলছিলাম যে রবি, তারপরে তোমার খরিফ সিজনের যে ভেজিটেবল গুলো হয় স্পেসিফিক ভাবে নাম সহ এরিয়া সহ আমরা বলেছিলাম নিয়ে আসতে। তো সেক্ষেত্রে তুমি কি সেগুলো নিয়ে আসছো, নাকি এই যে শুধু এই যে ওয়াটারমেলন যেটা বলতেছো এই সম্পর্কে ডাটা কালেকশন করছো কোনটা? স্যার আগের ডাটাগুলো তো উনি দিয়েছেন, যে হইলো ওনার শীতকালে কি সবজি হয় বা 12 মাসে কি সবজি হয়, এগুলো তো উনি বলেছেন। কিন্তু আমি যখন ডাটাটা কালেক্ট করেছি তখন ওনার হইলো ওই মানে সবজি ক্ষেত যেটা ছিল ওটাতে স্যার তরমুজ ছিল, মানে উনি হইলো অর্গানিক পদ্ধতিতে ওয়াটারমেলন কাল্টিভেশন করছেন। আর উনি যেটা আসলে বলেছেন স্যার, ওই জায়গা থেকে যদি উনি হলো বগুড়া শহরেই পাঠান সবজি বা ওনার যে তরমুজ আছে, তাহলে ওনার যেটা সমস্যা হয় সেটা হলো উনি অর্গানিক বলে আসলে বেচতে পারেন না। মানে ওনার হলো সাধারণ সবজির যে দাম, উনি অর্গানিক চাষ করেন ওইটারও একই দামই হয়। এইটা হলো ওনার মূল সমস্যা। আর উনি যেটা আসলে করেছেন, যেহেতু অর্গানিক করেন, উনি হলো উপজেলা কৃষি কর্মকর্তা বা অন্য কোনো মানে অন্য যে সহযোগিতা উনি আসলে সেগুলো নিয়েছেন, নিয়ে তারপরেই হইলো স্যার উনি অর্গানিক ফার্মিংটা চালাচ্ছেন। ওনার হইলো নিজের জৈব সার তৈরির প্ল্যান্টও আছে একটা, ভার্মি কম্পোস্ট করতেছে। আর এই তো স্যার। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ তৌফিক। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আর কেউ বলতে চাও? না হলে আমি একটু বলি, সেটা হলো যে প্রথমে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা এই কোভিড প্যান্ডেমিকের এই সময়েও তোমরা অনেক ধরনের রিস্ক ছিল, অনেক ধরনের প্রবলেম ছিল, সেগুলোকে ওভারকাম করে তোমরা সবাই সাকসেসফুলি ডাটা কালেকশনটা করতে পেরেছো। যদি সবকিছু স্বাভাবিকভাবে চলতো হয়তো আমরা তোমাদেরকে একসাথে নিয়ে গিয়ে একটা গ্রুপ আকারে আমরা হয়তো আমাদের আশেপাশে যে লোকালিটি সেই রিজিয়ন গুলো থেকে হয়তো ডাটা কালেকশনটা করাতে সক্ষম হতাম, কিন্তু আসলে এখন সিচুয়েশন সেটি পারমিট করছে না। এজন্য আসলে তোমাদেরকে আমরা সেটি করতে পারিনি। তো ডাটা কালেকশনের যে এক্সপিরিয়েন্স তোমাদের, আসলে দিস ইজ দ্য রিয়েলিটি। আমি এজন্য আমাদের এই কোর্সটা যে তোমাদের থিওরিটিক্যাল যে নলেজ বা এক্সপিরিয়েন্স, এটার সাথে যে প্র্যাকটিক্যাল যে নলেজ বা মাঠ পর্যায়ের যে অভিজ্ঞতাটা, এটা তোমাদেরকে একটু জানানো, এটার সাথে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দেওয়া। তোমরা যে কথাগুলো বলছো যে হ্যাঁ একটা উপজেলায় দেখা যাচ্ছে যে যে ফার্মাররা ইকোনমিক্যালি সলভেন্ট বা যাদের হয়তো একটু জায়গা জমি অনেক বেশি, শুধুমাত্র তাদের লিস্টটাই হয়তো যে কোনো ট্রেনিং প্রোগ্রাম, যে কোনো ধরনের ইনসেনটিভ, যে কোনো ধরনের আমি বলবো সাবসিডি, সেক্ষেত্রে হয়তো হাতে গোনা অল্প কিছু কৃষক তারাই কিন্তু ম্যাক্সিমাম সময়ে পেয়ে থাকে। এবং যে কোনো সুযোগ সুবিধা আসলে উপজেলা কৃষি অফিসে যখন আসে, আর যিনি এক মার্জিনাল বা ল্যান্ডলেস ফার্মার, যিনি বর্গা চাষ করেন সাপোজ, এরকম তাদেরকে কিন্তু আসলে এই ধরনের সুযোগ সুবিধাগুলো কিন্তু দেওয়া হয় না, যেটি রেদওয়ান বলার চেষ্টা করছে। আর যেটা বলা হয়েছে যে আমি বলবো যে শিহাব বলার চেষ্টা করছে যে স্যার এর আগেও তো অনেকেই ডেটা নিয়ে গেল, কিন্তু আসলে আমাদের তো কোনো সুযোগ সুবিধা তো আমরা পেলাম না। আসলে এটা আমাদের দেশের সবারই একটা মোরাললেস এরকম একটা সাইকোলজি থাকে, যে মনে হয় যে কোনো একটা তথ্য নিতে আসলেই হয়তো এখান থেকে আমরা কোনো ধরনের ইনসেনটিভ বা কোনো ধরনের সুযোগ সুবিধা হয়তো আমরা পাবো। বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন থেকে হয়তো বিভিন্ন সময়ে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে কিন্তু তথ্য সংগ্রহ করে, এই পারসেপশন থেকে হয়তো তারা বলছে। আর এসএও যেটা উপসহকারী কৃষি কর্মকর্তা আমরা যাদেরকে বলি, আসলে আমি জানি না যে তাদের যে এফিসিয়েন্সি বা তাদের যে সার্ভিসটা দেওয়ার কথা একটা একদম গ্রাসরুট লেভেলের একজন কৃষকদেরকে, তাদের হয়তো বা তাদের অনিচ্ছা বা তাদের যে ডিউটি রেসপন্সিবিলিটি সেটা সঠিকভাবে দায়িত্ব পালন না করা, এটা একটা কারণ হতে পারে। অথবা যে ল্যাক অফ ম্যান পাওয়ার, আমার মনে হয় যে একটা রিজিয়নে একটা এলাকায় যতজন উপসহকারী কৃষি কর্মকর্তা থাকা দরকার, হয়তোবা অনেক উপজেলাতে সেটা প্রয়োজনের তুলনায় কম। দুইটাই হতে পারে, হয়তোবা আছে তারা সঠিক সার্ভিসটা দিচ্ছে না ফার্মারদের, কৃষকদের প্রয়োজন অনুযায়ী নিড বেসড যে এক্সটেনশন সার্ভিসটা দেওয়ার কথা সেটি হয়তো তারা দিচ্ছে না বিভিন্ন কারণে। তাদের এফিসিয়েন্সি হতে পারে, তাদের একটা ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে, বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে সে ওই কাজ বাদ দিয়ে হয়তো আরো অনেকগুলো কাজের সাথে ইনভলভমেন্ট থাকে। তো এই ধরনের যে প্রবলেম গুলো এটা থাকে। আবার উপজেলা কৃষি অফিসের সাথে কৃষকদের যে যোগাযোগ, তোমরা বললা যে যে কোনো ধরনের রোগবালাই হলে, যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা কিন্তু ডিলারদের উপরে অনেকটা নির্ভরশীল। ডিলার মিন্স যারা ধরো যে ফার্টিলাইজার, পেস্টিসাইড অর সিডস এগুলো যারা খুচরা এবং পাইকারি যারা রিটেইলার যারা বিক্রি করে, তাদের কাছ থেকে কিন্তু তারা এই ধরনের পরামর্শ, যে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে তারা কিন্তু এই পরামর্শগুলো তাদের কাছ থেকে নেয়।
তো সেক্ষেত্রে কি হবে যে তারা কিন্তু তাদেরকে সবসময় কৃষকদেরকে কি বলবে যে আপনি ফার্টিলাইজার বেশি বেশি দেন, কেমিক্যাল ফার্টিলাইজার বেশি দেন, মানে তারা তাদের যে প্রোডাক্ট গুলো সেটি সেল করার জন্য কৃষকদেরকে কিন্তু মোটিভেট করবে। গ্রামে কিন্তু আলটিমেটলি সেটাই হয়, যে যারা সার বীজের যারা ডিলার আছে খেয়াল করবা, কৃষকরা কিন্তু তাদের কাছে গিয়েই এই যে কীটনাশক গুলো ক্রয় করে এবং কোন কোন রোগের ক্ষেত্রে কোন কীট পতঙ্গের ক্ষেত্রে কোনটা দিলে কাজ করবে, কোন ডোজে দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু তারা যতটা না কৃষি অফিস থেকে তারা সাহায্য সহযোগিতা নেয় বা যোগাযোগ, এটির চেয়ে কিন্তু তাদের ডিলারদের উপরে যে নির্ভরশীলতা সেটি কিন্তু বেশি। আর অনেক ফার্মার আছে যে যারা ইচ্ছা করেই আমরা জানি যে সবার স্যার আমি কিন্তু একটু অ্যাড করতে চাচ্ছিলাম। স্যার একজন ফার্মার যখন অসুস্থ হয় সে কিন্তু খুঁজে খুঁজে সে ডাক্তারের কাছে কিন্তু ঠিকই যায়, তখন কিন্তু সে বলে না যে অমুক ডাক্তার দূরে আছে বা আমি আমার আমার কাছে আসলো না তাই আমি গেলাম না। তো এখন স্যার তার যে জমিটা এখানকার যখন সমস্যাটা হয়, হয়তো কোনো কারণে এক্সটেনশন অফিসার তার কাছে নাও আসতে পারে, তো সে কেন যাচ্ছে না তার কাছে? সে তো ওখানে কমিউনিকেশন তো তারাই আসলে করতে চাচ্ছে না তাদের সাথে, তখন স্যার সমস্যাটা তো ফার্মারদের মধ্যেই দেখা যায়। এক্স্যাক্টলি সেটাই বলেছো যে আসলে কৃষি অফিস থেকে রেসপন্সিবল পার্সোনাল আসলো কিনা, বাট আমার তো আমি একজন সচেতন নাগরিক হিসাবে, একজন সচেতন কৃষক হিসাবে আমার উচিত যে আমার নাগরিক সুযোগ সুবিধাগুলো আমার নিজের দিক থেকে এক্সপ্লোর করা। আমি কৃষি অফিস থেকে কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারি, এই ধরনের বিষয়গুলো, যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমার নিজে থেকেই হয়তো যোগাযোগ করা উচিত বা অফিসে গিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। কিন্তু এদিক থেকে অনেক কৃষকেরই কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাওয়ারনেস এর অভাব বা তাদের ইন্টারেস্টটা ওই লেভেলে না, যেহেতু তাদের এডুকেশন যে যোগ্যতা, পড়াশোনার যে যোগ্যতা বা এই ধরনের বিষয়গুলো, যে এই ধরনের সার্ভিস একটা অফিস থেকে দেওয়া হয়, এই ধরনের প্রাথমিক নলেজটাই আসলে তাদের থাকে না। এই জন্য দেখা যাচ্ছে যে তাদের সাথে কিন্তু আসলে যে উপজেলা কৃষি অফিস বলো বা আদার্স যে পার্সোনাল যারা আছে তাদের সাথে কিন্তু আসলে যোগাযোগটা কম থাকে, তাদের মধ্যে ইনোভেটিভনেসটা কিন্তু আসলে এটা কিন্তু কম থাকে। এবং বিশেষ করে ইনোভেটিভ ফার্মার যারা থাকে বা যারা মডেল ফার্মারের কথা অনেকেই বলছে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা হয়তো তাদের কাছ থেকে একটু সামান্য পরামর্শ বা তাদের প্লট দেখে, যে কেউ হয়তো কোনো ফসল চাষ করে এই সিজনে হয়তো অনেক লাভবান হয়েছে, তো তার কাছ থেকে আসলে তারা আহ, আহ, এই ধরনের পরামর্শগুলো অনেক সময় নিয়ে থাকে। কিন্তু তুমি যেটা বললা যে আসলে আমার প্রয়োজনেই আমার কিন্তু আসলে এক্সপ্লোর করা উচিত যে এই ধরনের ফ্যাসিলিটিস গুলো আছে কিনা। এবং এখন কিন্তু উপজেলা পর্যায়ে অনেকগুলো প্রকল্প কিন্তু চলছে, তোমরা যারা উপজেলা কৃষি অফিস ভিজিট করেছো বা জানো যে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম, যেটা এনএনটিপি বলছি, ফার্ম মেকানাইজেশন থেকে শুরু করে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, তেল ও বীজ উৎপাদন প্রকল্প থেকে শুরু করে, হ্যাঁ, ইরিগেশন প্রজেক্ট, অনেক ধরনের প্রজেক্ট আছে। এবং কৃষকদেরকে কিন্তু আমি জানি যে আমার নিজেরও যখন আমি মাস্টার্সে থিসিস করেছি তখন কিন্তু দেখেছি যে উপজেলায় একটা ট্রেনিং রুম থাকে, সেখানে কিন্তু কৃষকদেরকে বিভিন্ন নতুন নতুন যে প্রযুক্তি এই বিষয়ে কিন্তু ট্রেনিং দেওয়া হয়। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে বিভিন্ন ধরনের ইনসেনটিভস, হয়তো দেখা যাচ্ছে যে উন্নত মানের বীজ বা কিছু সার বা এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো বা কোনো কোনো প্রযুক্তি মাঠ পর্যায়ে প্রয়োগ করার ক্ষেত্রে যে ধরনের ইনপুট ম্যাটেরিয়ালস যেগুলো প্রয়োজন হয় এগুলো কিন্তু দেওয়া হয়। কিন্তু সেটি হলো কি যে যেটি বলছে যে এটা আসলে তারা এতে সন্তুষ্ট না, স্যাটিসফাইড না, যে হয়তো প্রয়োজনের তুলনায় এটা খুবই অপ্রতুল বা খুবই কম। তো এই ধরনের যে সমস্যাগুলো আছে এগুলো হয়তো আগামী দিনে অদূর ভবিষ্যতে হয়তো এগুলো অনেকটাই সলভ হবে আমরা বিশ্বাস করি। এবং যে এক্সটেনশন যে সার্ভিস, এবং অনেকেই বলেছে যে একটা গ্যাপ আছে এক্সটেনশন অফিস বা এক্সটেনশন পার্সোনালদের সাথে কৃষকদের, এবং ঠিক একইভাবে যে রিসার্চ অর্গানাইজেশন গুলোর সাথে যে কৃষকদের গ্যাপ। তো এইটাই যে এই গ্যাপটা মিনিমাইজ করা বা এই গ্যাপটা ফুলফিল করার দায়িত্ব কিন্তু আসলে এক্সটেনশন এজেন্ট বা এক্সটেনশন সার্ভিস প্রোভাইডার যারা, তাদের কিন্তু কিন্তু আসলে বিভিন্ন কারণে এফিশিয়েন্ট এক্সটেনশন সার্ভিস বা আমরা যেটা বলি নিড বেসড এক্সটেনশন সার্ভিস, সেটা কিন্তু আমাদের দেশে এখনো আমাদের কৃষকরা পাচ্ছে না, যে কথাগুলো তোমাদের উপস্থাপনায় কিন্তু চলে আসছে। তো আমরা আশা করব যে হয়তো ডে বাই ডে আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যারা বাংলাদেশের কৃষির যে উন্নয়নে কিন্তু যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, হয়তো আগামী দিনে তারা আরো বেশি কৃষকদের সাথে সম্পৃক্ততার মাধ্যমে আহ, যে সমস্যাগুলোর কথা আজকে তোমরা বলার চেষ্টা করেছো হয়তো অনেকটাই সমাধান করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। এবং বাংলাদেশের যে কৃষি এবং কৃষকের যে উন্নয়ন, এটি আগামী দিনে আরো বেশি আমি বলবো যে মানে বেগবান হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। তো আজকে আমরা এখন আমাদের ক্লাসে চলে যাব। আমাদের আজকের যে তোমাদের এক্সারসাইজটা করানোর কথা সেটা হলো ডাটা প্রসেসিং এন্ড অ্যানালাইসিস।
তোমরা যদি তোমাদের লেকচার স্কেডিউলটা দেখো, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবো। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ। তো আজকে আমরা একটু কথা বলবো, হয়তো একটু একটু লেন্দি সময় লাগবে আজকের যে এক্সারসাইজটা, কারণ এখান থেকে পরীক্ষায় অবশ্যই কোশ্চেন থাকবে এবং এটা তোমাদের জানতে হবে আগামী দিনে জব সেক্টরে গেলে যে কোনো রিপোর্ট তৈরি করার জন্য বা যে কোনো একটা অনেকগুলো ডেটা কিভাবে প্রসেস করতে হয়, এটার একটা প্রিলিমিনারি একটা বেসিক আইডিয়া তোমাদের জন্য। আর যারা জিটিআই বা অন্য কোথাও ডেটা প্রসেসিং অ্যানালাইসিস নিয়ে, স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস নিয়ে যদি কোর্স করে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের অনেকটাই ধারণা থাকবে যদি কারো এরকম কোর্স করা থাকে। বাট আমরা তোমাদেরকে একটু প্রিলিমিনারি বা বেসিক কিছু ধারণা এই কোর্সে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই যদি বলি যে ডেটা প্রসেসিং কেন দরকার, ওয়াই ডেটা প্রসেসিং নিডেড, একটু যদি তোমরা আমাদের সাথে শেয়ার করো। এই যে তোমরা ডেটা কালেকশন করলা সাপোজ, তো এটা প্রসেসিং করার কেন দরকার? তোমাদের কি মনে হয়, তোমাদের অভিজ্ঞতা থেকে কি মনে হয়? স্যার প্রবলেম গুলো জানার জন্য, ওকে, কি কি প্রবলেম তারা ফেস করছে ফার্মাররা। আচ্ছা, প্রবলেম গুলো জানার জন্য। আর কেউ? স্যার ওভারঅল একটা ডাটাকে কনক্লুশন আসার ইউজেবল এন্ড জন্য। ডিজায়ার্ড ফর্মে আনার জন্য। স্যার আমরা যে জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছি সেটা যদি আমরা প্রসেস করি ডাটাগুলা, তাহলে তার একটা সামারি আমাদের কাছে থাকবে, যেটা পরবর্তীতে আমরা স্যার ইউজ করতে পারবো যে কোনো ওকে, আমার মনে হয় অনেকটাই চলে আসছে কথাটা, যে আমরা ডেটা প্রসেসিং এবং অ্যানালাইসিস করার মেইন উদ্দেশ্য হলো যে একটা মিনিংফুল একটা কনক্লুশনে যাওয়া। যে একটা তুমি যদি সাপোজ যে 50 ফার্মার্স এর কাছ থেকে তুমি একটা ডেটা কালেকশন করলা, এখন সেখান থেকে তুমি তোমার ফাইন্ডিংস কি বা তোমার কনক্লুশনটা কি, যে তুমি এখান থেকে কি বলতে চাচ্ছ, রেজাল্টটা কি। তো এই ধরনের কোনো একটা পর্যায়ে কোনো একটা কনক্লুশনে যদি তুমি যেতে চাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই সেই ডেটা গুলোকে প্রসেস করতে হবে, প্রপারলি অ্যানালাইজ করতে হবে। না হলে কিন্তু তুমি সেখান থেকে কোনো ইন্টারপ্রিটেশন, কোনো রেজাল্ট কিন্তু তুমি কনক্লুশন কিন্তু ড্র করতে পারবে। সাপোজ যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বিবিএস, বা আমরা যদি বলি যে এফএও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, বা ইউএনডিপি, ইউনিসেফ, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো, এরা কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু বার্ষিক রিপোর্ট কিন্তু তারা বা বার্ষিক প্রতিবেদন কিন্তু তারা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু তারা প্রথমে কি করে, ডেটা কালেকশন করে, সেই ডেটাগুলোকে কিন্তু তারা প্রপারলি তাদের যে ডিজায়ার্ড যে কি বিষয় নিয়ে তারা কাজ করতে যাচ্ছে, সেইভাবে কিন্তু তারা ডেটাগুলোকে প্রপারলি অ্যানালাইজ করে, প্রসেস করে, এবং তারপরে কিন্তু তারা একটা কনক্লুশন ড্র করে। তো ঠিক সেরকম যে আমরা তোমাদেরকে দিয়ে যে কয়েকদিন আগে তোমরা কোশ্চেনের মাধ্যমে যে ডেটা কালেকশন করেছো, এখান থেকে একটু প্রপারলি খুব সিম্পল কিছু অ্যানালাইসিসের মাধ্যমে বেসিক কিছু কনক্লুশন কিভাবে ড্র করা যায়, এই জন্য কিন্তু আসলে আমাদের যে ডেটা প্রসেসিং এবং অ্যানালাইসিস এই এক্সারসাইজটা তোমাদের জন্য। এখন যদি বলি যে ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে কয়টা স্টেজ ইনভলভ, তোমরা হয়তো অনেকেই জানো যে 6টা প্রসেস থাকে একটা ডেটা কালেকশনে আর ডেটা প্রসেসিং এ। সেক্ষেত্রে আমরা যদি বলি যে প্রথমেই থাকে এডিটিং, দেন কোডিং, দেন কম্পাইলেশন, দেন ক্লাসিফিকেশন, টেবুলেশন এন্ড অ্যানালাইসিস। এই 6টা হলো তোমার ডেটা প্রসেসিং এর স্টেজ। তোমরা অনেকেই এই বিষয়গুলোর সাথে পরিচিত, তারপরেও আমরা খুব সংক্ষেপে তোমাদেরকে এই প্রসেস গুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং পরীক্ষায় কিন্তু দেখা যাচ্ছে যে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে হোয়াট আর দ্য স্টেপস অফ ডাটা প্রসেসিং। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই বলতে হবে 6টা স্টেপস এর নাম, বা পরীক্ষায় রিটেন পরীক্ষায় আসতে পারে, ক্লাস টেস্টে আসতে পারে, ফাইনালে আসতে পারে। 6 স্টেপস, ফার্স্ট ওয়ান এডিটিং, দেন কোডিং, কম্পাইলেশন, দেন ক্লাসিফিকেশন অর ক্যাটাগরাইজেশন। ক্লাসিফিকেশনটাকে আমরা ক্যাটাগরাইজেশনও বলতে পারি। ক্লাসিফিকেশন, দেন টেবুলেশন এন্ড দেন অ্যানালাইসিস। তো ফার্স্ট স্টেজ এডিটিং। আমরা জানি যে তোমরা অনেক সময় কিন্তু এই শব্দটার সাথে পরিচিত, দেখি এডিট করা। এডিটিং মিন্স কি, যে কোনো কিছুর প্রয়োজনীয় কি করা, যে সংযোজন, বিয়োজন বা কোনো ধরনের ভুল ভ্রান্তি যদি থাকে, ভুল ত্রুটি যদি থাকে, সেটাকে কি করা, সেটাকে রিমুভ করা। তো এটাই হলো এডিটিং। এডিটিং মিন্স টু লুক ফর এন্ড রিমুভ এনি এরর্স, ইনকমপ্লিটনেস অর ইনকনসিস্টেন্সিস ইন দ্য ডেটা কালেক্টেড। তো এডিটিং এর উদ্দেশ্য কি, যদি তোমার যে কালেক্টেড ডেটা, এটাতে কোনো ধরনের ভুল থাকে, এরর থাকে, ইনকমপ্লিটনেস থাকে, অসম্পূর্ণতা থাকে, বা ইনকনসিস্টেন্সি থাকে, ধারাবাহিকতার যদি ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে এই বিষয়গুলোকে
অ্যাড্রেস করার জন্য কিন্তু ডেটা কালেকশন করার পরে এটিকে কিন্তু এডিটিং করা হয়। এবং আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা যে ডেটা কালেকশনে যাবা সেক্ষেত্রে তোমাদের যে কোশ্চেনএয়ার বা ইন্টারভিউ শিডিউল সেখানে কিন্তু অনেক সময় প্রপারলি টোটাল যে ডাটা কমপ্লিট ডাটা সেটি হয়তো কালেকশন করা নাও সম্ভবপর হতে পারে। সেক্ষেত্রে তোমরা পরে এসে কিন্তু এটা এডিট করতে পারো। সেক্ষেত্রে তোমরা যদি এটাকে অডিও রেকর্ডিং এর মাধ্যমে যদি তোমরা নিজেদের কাছে রাখো সেক্ষেত্রে কিন্তু এডিটিং করার জন্য যদি কোনো ধরনের ভুল থাকে, কোনো এরর থাকে, সেটাকে রিমুভ করাটা কিন্তু খুব বেশি সহজ হয়। Then deficiencies will greatly distort the results of any study. সেক্ষেত্রে তোমার ডাটায় যদি কোনো ধরনের ইনকমপ্লিট ইনফরমেশন থাকে বা কোনো ধরনের এরোনিয়াস ইনফরমেশন থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার স্টাডির যে ডিজায়ার্ড রেজাল্ট সেক্ষেত্রে তুমি কিন্তু সেটা থেকে বিচ্যুত হতে পারো, যে তোমার যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট তুমি যেটা আউটপুটটা আশা করছিলে সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু নাও পেতে পারো। Then required for proper coding and computerization of the data. তুমি ডাটা প্রসেসিং এবং অ্যানালাইসিস এর জন্য তোমাকে কিন্তু অবশ্যই তোমাকে এডিটিংটা প্রপারলি করতে হবে, এবং তুমি যদি প্রপারলি এডিটিং করতে পারো দেন তোমার ডাটা কোডিংটা করতে কিন্তু তোমার কম্পারেটিভলি সহজ হবে, এবং তুমি যখন বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে তুমি যখন ডাটা অ্যানালাইসিস করবা সেটিতে কিন্তু অনেক বেশি সহজতর হবে। ডাটা অ্যানালাইসিস এর দু একটা সফটওয়্যারের নাম বলতে পারবা তোমরা যেটা ব্যবহার করে ডাটা অ্যানালাইসিস করা হয়? SPSS। পাইথন স্যার, পাইথন দিয়ে করা যায়, আর দিয়ে করা যায়। হ্যাঁ, দেন তারপরে আর স্যার কেউ বলো। এসএএস আছে। তো এই যে যে নামগুলো আসলো এগুলো কিন্তু ডাটা প্রসেসিং সফটওয়্যার, তোমাদেরকে পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করতে পারে। সেক্ষেত্রে একটু নামগুলো আমার মনে হয় যদি লিখে রাখো এটা কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে। SPSS, দেন আসছে পাইথন, আসছে স্ট্যাটা নামের একটা সফটওয়্যার আছে, স্ট্যাটা, STATA, স্ট্যাটা, আর একটা সফটওয়্যার আছে। তো এগুলো কিছু সফটওয়্যার যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা ডাটা প্রসেসিং এবং অ্যানালাইসিস করতে পারি। SPSS এর ফুল ফর্মটা বলো, কেউ জানো SPSS এর ফুল ফর্ম? ফুল ফর্ম অফ SPSS? স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স, এরকম হুম। কিছু একটা। ভেরি গুড। কে বললা এটা? স্যার আমি সিফাত। সিফাত, হ্যাঁ। এটা হলো স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স। আমরা সোশ্যাল সায়েন্সের রিসার্চ যারা করে থাকি আমরা কিন্তু বেসিক্যালি অনেকটাই SPSS বেশি ব্যবহার করি, মোস্ট কমনলি ইউজড সফটওয়্যার। তো সেক্ষেত্রে এটা একটু জানতে হবে যে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স। আর এক্সেল এর মাধ্যমেও বেসিক বিশেষ করে ডাটা তোমার কোডিং বা আমরা যদি ইনপুট দেয়া বা কিছু বেসিক অ্যানালাইসিস, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ, এই ধরনের কিছু বেসিক অ্যানালাইসিস কিন্তু আমরা মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমেও কিন্তু করতে পারি। তো এই যে সফটওয়্যার গুলোর নাম এগুলো কিন্তু একটু তোমাদের জানা থাকতে হবে। And then that means that the data are complete, error free, readable and worthy of being assigned to a code. তুমি যখন প্রপারলি এডিটিং যখন তুমি সম্পন্ন করবা তখন কিন্তু তোমার কাছে যে ডাটা থাকবে সেটি অবশ্যই কমপ্লিট হবে এবং এরর ফ্রি হবে। এখানে কোনো ধরনের এরর থাকবে না, ইনকমপ্লিটনেস থাকবে না, এবং এটা ইজিলি রিডেবল হবে, যেন খুব সহজেই একজন রিসার্চার বা একজন এক্সপার্ট পারসন বা যার এই বিষয়ে নলেজ আছে উনি প্রপারলি যেন এটা রিড করতে পারে এবং এটাকে যেন আমরা প্রপারলি কোডিং করতে পারি। যেহেতু আমরা এডিটিং এর পরের স্টেজটাই হলো যে আমাদেরকে কিন্তু ডেটাগুলোকে কোডিং করতে হবে। এখন আমরা সেকেন্ড স্টেজ, আমরা কোডিং নিয়ে কথা বলবো। কোডিংটা কি, যে যে কোনো একটাকে নিউমেরিক ভ্যালু দিয়ে আমরা সেগুলোকে নিউমেরিক সিম্বল দিয়ে সেই ডেটাগুলোকে প্রপারলি কোড করা। দেখো এখানে সেটাই বলা আছে যে প্রসেস অফ অ্যাসাইনিং numerals or symbols to each response so that the responses can be put into some meaningful categories or classes. তোমরা যদি মনে করতে পারো তোমাদের যে কোশ্চেনএয়ার সেখানে কিন্তু প্রবলেমস একটা ভেরিয়েবল ছিল এবং সেই প্রবলেমটাকে আমরা মেজার করার জন্য একটা রেটিং স্কেল ব্যবহার করেছিলাম, হাই, মিডিয়াম, লো, নট এট অল, 4 পয়েন্ট একটা রেটিং স্কেল ব্যবহার করেছিলাম এবং প্রত্যেকটি রেসপন্স যে হাই হলে আমরা একটা নিউমেরাল দেওয়ার চেষ্টা করেছি, যে সেক্ষেত্রে আমরা স্কোর দেওয়ার চেষ্টা করেছি কত,
3, মিডিয়ামের ক্ষেত্রে আমরা দেওয়ার চেষ্টা করেছি 2, লো এর ক্ষেত্রে 1 এবং নট এট অল এর ক্ষেত্রে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি 0। তো এই কথাটা এটাই কিন্তু আসলে কোডিং, ডাটা কোডিং বলতে কিন্তু আসলে এটাই বোঝায় যে যে কোনো এক প্রত্যেকটি রেসপন্সের বিপরীতে তোমার একটা নিউমেরালস বা একটা সংখ্যা বা একটা সিম্বল দিয়ে সেগুলোকে মিনিংফুল ক্যাটাগরিজ অর ক্লাসিফিকেশন করা। এটাই হলো মেইনলি ডাটা কোডিং। কোডিং ইজ ট্রান্সফারিং অ্যানসারস ইনটু numerical values or assigning numbers to various categories of variable। যে কোনো একটা ভেরিয়েবলের তাদের সেই ক্ষেত্রে রেসপন্ডেন্ট যারা থাকবে তাদের যে রেসপন্স গুলো থাকবে তার বিপরীতে কিছু নিউমেরিক ভ্যালু দিয়ে, কিছু সংখ্যা দিয়ে সেটিকে প্রকাশ করা বা সেটিকে ক্যাটাগরাইজেশন করা। Computerization of data is not possible unless the data are properly coded। তুমি ডেটাগুলোকে যদি প্রপারলি কম্পিউটারাইজ করতে চাও অ্যানালাইসিসের জন্য, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই সেগুলোকে প্রপারলি কোডিং করতে হবে। যদি তুমি প্রপারলি কোডিং না করো, নিউমেরিক ভ্যালু যদি তুমি না দাও, প্রপারলি যদি সিম্বলাইজ না করো, সেক্ষেত্রে কিন্তু তুমি ডেটাগুলোকে কম্পিউটারাইজ করতে পারবে। And then coding is done by carefully preparing a code plan or a code book। কোডিং করার জন্য তোমাকে কি করতে হবে? একটা কোড প্ল্যান তৈরি করতে হবে অথবা একটা কোড বুক তৈরি করতে হবে। তুমি যে কোনো একটা ভেরিয়েবল, তোমার সাপোজ যে আমাদের স্টাডিতে তোমাদের যে টাইটেলটা ছিল constraints faced by the farmers in organic vegetable cultivation, something like that। তো এই ক্ষেত্রে যদি আমাদের 12টা ভেরিয়েবল থাকে, প্রত্যেকটা ভেরিয়েবলকে কোড করার জন্য, কোডিং করার জন্য আমাদেরকে কিন্তু কি করতে হবে? একটা কোড প্ল্যান বা একটা কোড বুক তৈরি করতে হবে। A code plan is usually prepared by a 5-column code plan format। আমি তোমাদেরকে একটু পরে দেখাবো যে একটা কোড প্ল্যান বা একটা কোড বুক কিভাবে তৈরি করতে হয়, এবং এটিতে নরমালি কি থাকে যে 5টা কলাম থাকে, এবং এই ফরম্যাট ফলো করে কিন্তু আমরা একটা কোড প্ল্যান বা কোড বুক তৈরি করে থাকি। এখন যে কোড প্ল্যানের কথা হলো যে 5টা কলাম থাকে, এখানে একটা ডেসক্রিপশন এই স্লাইডে যে কোন কলামে আসলে কোন বিষয়টা নিয়ে বলা আছে, এখানে কিন্তু আসলে সেই বিষয়গুলোই এখানে ডেসক্রাইব করা আছে। আমি তোমাদেরকে একটু যদি দেখাই, দিস ইজ দ্য সিম্পল কোড প্ল্যান, ড্রাফট অফ এ কোড প্ল্যান। পরীক্ষায় কিন্তু অনেক সময় একটা কোড প্ল্যান তৈরি একটা কিন্তু এটা কিন্তু আসতে পারে যে প্রিপেয়ার এ কোড প্ল্যান অন অর্গানিক ভেজিটেবল কাল্টিভেশন বা প্রবলেম ফেসড বাই দ্য ফার্মার্স অন হাইব্রিড রাইস কাল্টিভেশন, এইরকম একটা টাইটেল দিয়ে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা কোড প্ল্যান তৈরি করতে চাইতে পারে পরীক্ষায়। সেক্ষেত্রে তোমাদেরকে এই ফর্মুলাটা বা এই ড্রাফটটা ফলো করে একটা কোড প্ল্যান কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। এখন দেখো যে এখানে 5টা কলাম আছে। একদম লেফট সাইডের যে কলামটা, এটি একটা সিরিয়াল নাম্বার যেটি থাকে যে 1 2 3 4 5 যেটা দেয়া আছে, এন্ড দেন VAR নেম বলে একটা বিষয় আছে সেকেন্ড কলাম, যেটা এটা হলো ভেরিয়েবল নেম। ভেরিয়েবলকে আমরা সংক্ষেপে VAR দিয়ে এখানে লিখেছি, ভেরিয়েবল নেম। দেখো এখানে ভেরিয়েবল গুলোর নাম দেয়া আছে। প্রথম হলো সিরিয়াল নাম্বার, দেন আমাদের সেকেন্ড এজ, দেন এডুকেশন, দেন ফ্যামিলি, দেন ফার্ম এক্সপেরিয়েন্স, দেন ফার্ম সাইজ। হ্যাঁ, এই ধরনের যে আমাদের ভেরিয়েবল গুলো থাকে সেগুলোকে আমরা ক্রোনোলজিক্যালি এই ভেরিয়েবল নেম যে কলামটা এখানে আমরা লিখবো। দেন ভেরিয়েবল ডেসক্রিপশন, যে কোন ভেরিয়েবল দিয়ে তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ, সেই সিম্পল একটা শর্ট ডেসক্রিপশন খুব ব্রিফলি তোমার এই থার্ড কলামে কিন্তু তোমার থাকতে হবে। সিরিয়াল নাম্বার দিয়ে কি, যে সিরিয়াল নাম্বার অফ দ্য রেসপন্ডেন্ট। তুমি যদি 100 ফার্মারের কাছ থেকে ডেটা কালেকশন করে থাকো, তাহলে তোমার এখানে যে সিরিয়াল নাম্বারটা সেটি কিন্তু এখানে থাকতে হবে। দেন এজ এট দ্য টাইম অফ ইন্টারভিউ, তুমি যখন ডেটা কালেকশন করেছো সেই সময়ে তোমার রেসপন্ডেন্টের এজ কত ছিল। দেন লেভেল অফ এডুকেশন, এডুকেশন দিয়ে আমরা কৃষকের যে শিক্ষাগত যোগ্যতা সেটি কিন্তু আমরা ওই সময়ে আমরা জানবো। দেন ফ্যামিলি সাইজ, দেন ফার্মিং এক্সপেরিয়েন্স, দেন টোটাল ফার্ম সাইজ, এন্ড দেন ভেরিয়েবল কোড। আমরা যেটা বলছি যে তোমার কোডিং করা, নিউমেরিক্যাল যে ভ্যালু সেটিকে অ্যাসাইন করা। যদি আমরা বলি যে এজ এর ক্ষেত্রে, এজ কে আমরা কিভাবে কোডিং করব? এজ কে তো আমরা সংখ্যা দিয়েই লিখি, যে যার বয়স 30 সেটিকে আমরা তো 30 সংখ্যাটা দিয়েই লিখি। সেক্ষেত্রে এটিকে আর আলাদা করে তোমার কোডিং করার দরকার নেই, সেটা কিন্তু সংখ্যা দিয়ে আমরা ডাটাটা কালেকশন করে থাকি। এখন আসবো আমরা লেভেল অফ এডুকেশনে। এডুকেশনকে আমরা কিভাবে কোডিং করব? সাপোজ যে একজন কৃষকের তার ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা আছে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটি স্কেল ফলো করতে হবে যে 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 রেসপন্ডেন্টের কোনো পড়াশোনা নেই, যে লিখতে পড়তে জানে না, তার ক্ষেত্রে আমরা স্কোর দিতে পারি 0। দেখো এখানে দেয়া আছে
যে ক্যান নট রিড অর রাইট, যিনি পড়াশোনা করতে পারেন না, সেক্ষেত্রে তার জন্য আমরা স্কোর দিব 0। আবার যিনি শুধুমাত্র তার নামটা লিখতে পারে, যে নিজের স্বাক্ষরটা দিতে পারে, সেটাকে আমরা সেক্ষেত্রে আমরা স্কোর দিতে পারি 0.5। আর দেন আমরা ফর ইচ ক্লাস অর গ্রেড, প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা স্কোর 1 দিতে পারি। সাপোজ যে ক্লাস 1 পাস করেছেন তার জন্য আমরা দিব 1, দেন যিনি ক্লাস 3 পাস করেছেন তার জন্য দিব 3, যিনি ক্লাস 8 পাস করেছেন তার জন্য দিব আমরা ক্লাস 8। এইটাই হলো তোমার কোডিং, যে আমরা লেভেল অফ এডুকেশনের ক্ষেত্রে আমরা এইভাবে কোডিংটা করে থাকি। আবার দেন আমরা যদি ফ্যামিলি সাইজের কথায় আসি, ফ্যামিলি সাইজ কিন্তু আমরা কি করি, যে পরিবারের সদস্য সংখ্যা কতজন এটি আমরা সংখ্যা দিয়ে নির্ধারণ করি, এখানে আর আলাদা করে কোডিং এর প্রয়োজন নাই। যদি কারো পরিবারের সদস্য সংখ্যা হয় 4, সেক্ষেত্রে এখানে হবে 4, কারো যদি 6 হয় সেক্ষেত্রে 6। এটা হলো এখানকার ফ্যামিলি সাইজের ক্ষেত্রে আমরা কোডিংটা এইভাবে করব। দেন ফার্মিং এক্সপেরিয়েন্স, টোটাল নাম্বার অফ ইয়ার্স ফর ফার্মিং, যে একজন রাইস কাল্টিভেশন করে সেক্ষেত্রে সে যদি 20 বছর থেকে 20 বছর ধরে যদি তার ফার্মিং এক্সপেরিয়েন্স হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে আমরা ফার্মিং এক্সপেরিয়েন্সটাকে সংখ্যা দিয়ে লিখবো, সেটা হলো 20 অর 10 অর 30, যেটাই হোক, এটাকে আলাদা করে আর কোডিং করতে হবে না। স্যার হ্যাঁ বলো। আপনাকে যে এক্সেল শিটটা দিয়েছি স্যার, ওইখানে তো ওই যে ক্যান সাইন অনলি এটা 0 দিয়ে দিয়েছি স্যার, এটা কি তাহলে ঠিক করতে হবে মনে হয়? কোনটা? স্যার ক্যান সাইন অনলি এখানে 0.5 যে দিয়েছেন স্যার, হ্যাঁ। এটা আমরা 0 মানে আমি 0 ইনপুট দিয়ে দিয়েছি স্যার। নো প্রবলেম, তোমরা কোডিংটা যেটা করবে এটা ইউনিফর্মিটি থাকলেই হবে। তোমরা যদি 0-র মধ্যে ক্যান নট রিড এন্ড রাইট অর ক্যান সাইন অনলি দুটাই দাও, সেক্ষেত্রে সেটাকে তোমরা সিম্বলটা বা নিউমেরিক্যাল ভ্যালুটা 0 ধরতে হবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের জন্য পরে 1 থেকে শুরু হবে। ঠিক আছে? সেভাবেই করছি। আর স্যার হ্যাঁ। এফএস এর সূত্রটা স্যার এখানে ভুল আছে। হ্যাঁ হ্যাঁ, এফএস এর সূত্রটা এখানে একটু ভুল আছে। তোমরা যেটা তোমাদের কোশ্চেনিয়ারে ছিল, ইন্টারভিউ শিডিউলে ছিল, সেটা একটু ফলো করবা, এখানে একটু কারেকশন প্রয়োজন। তো সেক্ষেত্রে ফার্ম সাইজ, টোটাল ফার্ম সাইজটা আমরা যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা ফলো করে টোটাল ফার্ম সাইজটা তোমরা বের করবা, এবং এটা অবশ্যই হেক্টরে বের করবা, এবং হেক্টরে বের করার পরে যে সংখ্যাটা আসবে সেটাই তোমার টোটাল ফার্ম সাইজ। দেন আমরা যদি সেকেন্ড এরপরে যদি আমরা ভেরিয়েবলটাতে যাই, নলেজ, যে এগ্রিকালচারাল নলেজ, সেক্ষেত্রে নলেজ মেজার করার জন্য কিছু কোশ্চেন থাকে বা কিছু স্টেটমেন্ট থাকে, যেটা কিন্তু তোমাদের কোশ্চেনিয়ারেও ছিল। সাপোজ যে টোটাল যদি 15টা স্টেটমেন্ট থাকে বা 20টা স্টেটমেন্ট থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য আমরা কিন্তু একটা স্কোরিং একটা স্কেল ফলো করি আগের মতোই, যে যদি সে রং অ্যান্সার দেয় কোনো একটা প্রশ্নের বা কোনো একটা স্টেটমেন্টের, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে সেটার জন্য তার স্কোর দিব 0। হ্যাঁ, আর যদি কমপ্লিটলি কারেক্ট অ্যান্সার দেয় সেক্ষেত্রে আমরা দিব কত? 3। আর যদি মডারেটলি কারেক্ট দেয় সেক্ষেত্রে আমরা দিব 2। হ্যাঁ, এইভাবে, বা ইনকমপ্লিটলি যদি দেয় সেক্ষেত্রে আমরা দিব 1। হ্যাঁ, তো তোমরা এইভাবে একটা প্রপারলি একটা স্কেল ফলো করে কিন্তু এইভাবে নিউমেরিক্যাল ভ্যালুকে তোমার অবশ্যই প্রত্যেকটা রেসপন্সের বিপরীতে অ্যাসাইন করতে হবে। একইভাবে এক্সটেনশন মিডিয়া কন্টাক্ট, যে যার একদম এক্সটেনশন মিডিয়া কন্টাক্ট নাই, যোগাযোগ নাই, তোমরা অনেকেই বলছো যে কৃষি অফিসে যোগাযোগ নাই, উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ নেই, কোনো কৃষি বিষয়ক ম্যাগাজিন বা কোনো পত্রিকা বা কোনো টিভি প্রোগ্রাম সে দেখে না, সেক্ষেত্রে তার জন্য স্কোর হবে 0। যে মাঝে মাঝে দেখে, রেয়ারলি, হঠাৎ দেখে, সে তার জন্য 1, অকেশনালি হলে 2, এবং ফ্রিকুয়েন্টলি বা রেগুলারলি হলে তার জন্য আমরা স্কোর দিব 3। একইভাবে অর্গানাইজেশনাল পার্টিসিপেশন, সেক্ষেত্রে আমরা টোটাল ইয়ার্স অফ পার্টিসিপেশন ইন ডিফারেন্ট অর্গানাইজেশন, যে কৃষিকাজের পাশাপাশি যদি বিভিন্ন, আমরা জানি যে বিভিন্ন ধরনের সামাজিক যে সংগঠনগুলো থাকে, সেগুলোতে যদি তাদের পার্টিসিপেশন থাকে, উপস্থিতি থাকে, সেক্ষেত্রে টোটাল কত বছর ধরে সে সেই সংগঠনটার সাথে জড়িত, আমরা সেই ইয়ার, সেই সংখ্যাটা আমরা জাস্ট সেখানে দেব। সেটাই হলো অর্গানাইজেশনাল পার্টিসিপেশনের ক্ষেত্রে তার যে কোডিং, এটা শুধু সেই ইয়ার, নাম্বার অফ ইয়ার্স সেটা লিখলেই হবে। দেন ট্রেনিং, একই ভাবে, যে সে যদি ট্রেনিং নিয়ে থাকে তাহলে টোটাল কত দিন ট্রেনিং নিয়েছে, এই টোটাল নাম্বার অফ ডেজ অ্যাটেন্ডেড বাই দ্য রেসপন্ডেন্টস ইন ডিফারেন্ট ট্রেনিং কোর্সেস, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে টোটাল কত দিন সে ট্রেনিং নিয়েছে, এই সংখ্যাটা, এটা হলো তার ট্রেনিং পার্টিসিপেশন। এন্ড দেন প্রবলেম, যে এখানে বোরো রাইস কাল্টিভেশনের কথা বলা আছে, যে বোরো রাইস কাল্টিভেশনের ক্ষেত্রে যদি উনি প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আমরা এখানে দেখো যে 4 পয়েন্ট রেটিং স্কেল ব্যবহার করেছি। 0 ফর নট এট অল, যদি কোনো সমস্যার সম্মুখীন উনি না হন সেক্ষেত্রে
0, সেক্ষেত্রে 1 ফর লো প্রবলেম, 2 ফর মিডিয়াম প্রবলেম এন্ড 3 ফর হাই প্রবলেম। এক্ষেত্রে প্রত্যেকটি রেসপন্সকে আমরা কিন্তু একটা নিউমেরিক ভ্যালু দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু সেটিকে কোডিং করার চেষ্টা করেছি, এবং এই কোডিং করার মাধ্যমেই কিন্তু তুমি তোমার ডেটাগুলোকে, যেটা অলরেডি তোমরা একটা মাস্টার শিট তৈরি করেছো এবং প্রপারলি সেটাকে কম্পিউটারাইজড একটা ফর্মে কিন্তু নিয়ে আসা সম্ভব হয়েছে। তো এইটাই হলো একটা কোড প্ল্যান বা কোড বুক যেটা বলা হয়। পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে, থিওরিতেও সরি ক্লাস টেস্টেও আসতে পারে, তোমার আমি বলবো যে ফাইনালেও আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু স্যার ডান তোমাদেরকে, পাশের ওই নাম্বারগুলো কিসের? এইটা কলাম হলো তোমার নাম্বার? কলাম নাম্বার, মাস্টার শিটের যে কলাম নাম্বার। এই যে দেখো যে 1 2 3, যে আমার 5টা যে তোমার সিরিয়াল নাম্বার যেটা বলা আছে, দেখো এইভাবে কিন্তু টোটাল যে এখানে সংখ্যা ভেরিয়েবলের যে নাম্বার, এটিকে কাউন্ট করা হয়েছে। ঠিক আছে? জি স্যার। তো আমি আর এই যে বিস্তারিত এর আগে যে লেখাগুলো ছিল এটা কিন্তু আমি আর বলছি না, এই কথাগুলো কিন্তু অলরেডি বলা হয়ে গেছে। তো আমার মনে হয় এটি আর আলাদা করে বলার দরকার নেই, তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরেও যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে আমরা পরে আবার সেটা আলোচনা করব। বাট এটা আবারও বলছি যে কোড প্ল্যান কিন্তু পরীক্ষায় আসতে পারে, বা তোমাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে কোড প্ল্যান কেন দরকার, কোড প্ল্যান কিভাবে তৈরি করা হয়। দুই একটা ভেরিয়েবল দিয়ে যদি তোমাকে বলে যে সাপোজ যে তুমি ফার্ম সাইজ বা তুমি এডুকেশন লেভেল, ফার্মারদের এডুকেশনাল লেভেল, এটাকে তুমি কিভাবে কোডিং করবা, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করতে হবে। বা ট্রেনিং পার্টিসিপেশন, এটিকে কিভাবে তুমি কোডিং করবা। তো এই বিষয়ে যেন কোনো কনফিউশন না থাকে তোমাদেরকে, এটি খেয়াল রাখবে। দেন আমরা যাব কম্পাইলেশনে। আমাদের থার্ড স্টেজ অফ ডাটা প্রসেসিং, ইট ইজ কম্পাইলেশন। After proper editing and coding, the gathered data are put together by transferring the same to a master sheet which aids in easy computerization. ডেটাগুলোকে প্রপারলি এডিটিং এবং কোডিং করার পরে আমরা সেই ডেটাগুলোকে আমরা একটি মাস্টার শিটে ট্রান্সফার করার মাধ্যমে আমরা এটিকে প্রপারলি যেন আমরা খুব সহজেই কম্পিউটারাইজড একটা ফর্মে নিয়ে আসতে পারি ফর প্রপার ডেটা অ্যানালাইসিস। এই জন্য কিন্তু আমরা ডেটাগুলোকে মাস্টার শিট তৈরি করার মাধ্যমে একটা কম্পাইল ফর্মে নিয়ে আসি। র ডেটাগুলোকে আমরা একটা কম্পাইল ফর্মে নিয়ে আসি ফর ইজি কম্পিউটারাইজেশন এন্ড ফার্দার অ্যানালাইসিস। এন্ড দেন এ মাস্টার শিট কি, তোমাদেরকে যদি এক কথায় বলে যে মাস্টার শিটকে তুমি কিভাবে ডিফাইন করবা বা মাস্টার শিট বলতে কি বুঝো? A master sheet is a sheet used to transfer data from the original source. Original source টা কি? For example, এটা কোশ্চেনিয়ার হতে পারে, ইন্টারভিউ স্কেডিউল হতে পারে, চেকলিস্ট হতে পারে, যে কোনো একটি ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট যেটি ফলো করে আমরা ডেটা কালেকশন করে থাকি। সেখান থেকে ডেটাকে আমরা যখন একটা শিটে যখন আমরা ট্রান্সফার করব, কি করার জন্য? টু দ্য শিট অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য কোড প্ল্যান। আমরা যে কোড প্ল্যানের কথা বলেছি একটু আগে, সেই কোড প্ল্যানে যে ইনস্ট্রাকশন দেয়া আছে সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করে আমরা যখন একটি শীটে ডাটাগুলোকে অরিজিনাল সোর্স থেকে যখন আমরা ট্রান্সফার করব, তখন কিন্তু সেটিকে আমরা মাস্টার শীট বলতে পারি। Each row of the sheet contains all the relevant information of a particular respondent, while the columns indicate the values or codes of different variables identified according to the code plan. কোড প্ল্যানের মাস্টার শিটের যে প্রত্যেকটা রো থাকে, সাপোজ যে প্রত্যেকটা রোতে একজন রেসপন্ডেন্টের কিন্তু টোটাল যে ইনফরমেশন সেটি কিন্তু থাকবে, যে তার বয়স কত, তার পরিবারের সদস্য সংখ্যা কত, তার ফার্ম সাইজ কতটুকু, তার এক্সটেনশন মিডিয়া কন্ট্যাক্ট স্কোর কত, প্রত্যেকটা ভেরিয়েবলের যে কমপ্লিট ইনফরমেশন একজন রেসপন্ডেন্ট সম্পর্কে সেটি কিন্তু একটি রোতে কিন্তু সেটি থাকবে। এটাই কিন্তু বলা আছে যে মাস্টার শিটের একটি রোতে একজন পার্টিকুলার রেসপন্ডেন্টের যে টোটাল যে 12টা ভেরিয়েবল থাকুক বা 10টা ভেরিয়েবল থাকুক, সেই ভেরিয়েবল গুলো সম্পর্কে যে কোড প্ল্যান সেটি ফলো করার মাধ্যমে কিন্তু কমপ্লিট ইনফরমেশন কিন্তু থাকে। অলরেডি তোমরা মাস্টার শিট তৈরি করেছো, সো আমার মনে হয় তোমরা সেটা জানো। এরপরে আমরা যাব ক্লাসিফিকেশন অর ক্যাটাগরাইজেশন, যেটা আমি বললাম যে ডাটাগুলোকে ইন্টারপ্রিটেশন করার জন্য, ডাটাগুলোকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার জন্য আমাদেরকে কি করতে হবে? ডাটাগুলোকে কিন্তু ক্যাটাগরাইজ করতে হবে বা ক্লাসিফাই করতে হবে। The process of arranging data in groups or classes according to the similarities in characteristics. ডাটাগুলোকে প্রপারলি অ্যানালাইজ করার পরে সেগুলোকে কি করা? একটি গ্রুপে বিভক্ত করা বা ক্লাসে বিভক্ত করা, তাদের মধ্যে যদি কোনো সাদৃশ্য থাকে, সিমিলারিটিস থাকে, তার উপর ভিত্তি করে ডাটাগুলোকে গ্রুপ করা
বা ক্লাসে বিভক্ত করা, এটাই হলো ক্লাসিফিকেশন বা ক্যাটাগরাইজেশন। The main objectives of categorization is to arrange the data in some scientific manner. ক্যাটাগরাইজেশনের বেসিক যে আমরা অবজেক্টিভস বলি সেটা হলো কি, যে ডেটাগুলোকে একটা সায়েন্টিফিক একটা ফর্মে নিয়ে আসা। Data having a common characteristics are placed in one class, and then this way the entire data get divided into a number of groups or classes. যে ডেটাগুলোর একটি কমন বৈশিষ্ট্য থাকবে, যাদের মধ্যে মিল থাকবে, সেই ডেটাগুলোকে আমরা একটি ক্লাসে বিভক্ত করব এবং এইভাবে টোটাল যে ডেটা সেট থাকবে, কমপ্লিট যে ডেটা থাকবে, সেই ডেটাগুলোকে আমরা এক বা একাধিক ক্লাসে বা ক্যাটাগরিতে কিন্তু আমরা বিভক্ত করব। আমি একটু পরে একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে এই যে ক্লাসিফিকেশন বা ক্যাটাগরাইজেশনের বিষয়টা আমি তোমাদেরকে দেখাবো। দেখো এখানে গাইডলাইনস আছে কিছু, যে ক্লাসিফিকেশন করার জন্য বা ক্যাটাগরাইজেশন করার জন্য কিছু গাইডলাইন আমাদেরকে ফলো করতে হবে। ক্যাটাগরাইজ আমরা কেন করব? ডাটা ক্যাটাগরাইজেশন করব based on the research problem and purpose. Categories or classes are set up according to the research problem and purpose. তুমি তোমার রিসার্চের যে উদ্দেশ্য, তোমার যে সমস্যা সামনে রেখে, যে প্রবলেমটাকে ফোকাস করে তুমি তোমার রিসার্চটা করতে চাচ্ছ, সেই প্রবলেমটাকে বেস করে কিন্তু তোমাকে এই ক্যাটাগরাইজেশন বা ক্লাসিফিকেশন গুলো কিন্তু তোমাকে করতে হবে। The codes and categories must be mutually exclusive and independent. অবশ্যই তুমি যে কোড প্ল্যানটা তুমি ফলো করবে সেটিকে কিন্তু অবশ্যই, এবং তোমার যে ক্যাটাগরাইজেশন এটার মধ্যে কি থাকতে হবে, একটা মিউচুয়াল একটা ইন্টারডিপেন্ডেন্সি কিন্তু থাকতে হবে, একটির সাথে আরেকটির কিন্তু কি থাকতে হবে, সিমিলারিটিস থাকতে হবে। One code or category should be specific to only one kind of information so that a given response fall in only one category. For example, যেখানে তুমি লো প্রবলেম আছে, সেটার জন্য কিন্তু তোমাকে ধারাবাহিকভাবে তুমি যে ওয়ান স্কোরিং করছো, এটি কিন্তু এটা ধারাবাহিকভাবে সেম হতে হবে এবং এটার মধ্যে কিন্তু একটা সাদৃশ্য থাকতে হবে, যার ফলে তুমি এটাকে জেনারেলাইজ একটা ফর্মে কিন্তু নিয়ে আসতে পারবা এবং এটাকে আমরা যেন একটা ক্যাটাগরির মধ্যে, একটা ক্লাসের মধ্যে আমরা ফেলতে পারি। The set of categories should be collectively exhaustive so that all responses could be classified in one or other categories. আমার মনে হয় যে তোমরা জানো যে অবশ্যই যে কৃষকদের যে রেসপন্স বিভিন্ন বিষয়ে যেটি ছিল, সেটিকে কিন্তু সবগুলোকে আমাদেরকে কিন্তু অ্যাকুমুলেট করতে হবে এবং এটি যে একটি ক্যাটাগরিতে পড়বে তা কিন্তু না। তোমরা জানো যে প্রবলেমের ক্ষেত্রে আমরা তিনটা ক্লাস করব, ক্যাটাগরি করব, লো, মিডিয়াম, হাই, এবং কোন প্রবলেম কোন ফার্মারের ক্ষেত্রে লো হতে পারে, সেটি আবার আরেকটা ফার্মারের ক্ষেত্রে কি হতে পারে, হাই হতে পারে। একই সমস্যা আর একটা কৃষকের ক্ষেত্রে কিন্তু সেটি নাও হতে পারে, নট এট অল হতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, এক বা একাধিক ক্যাটাগরিতে কিন্তু তোমার এই ফার্মারের যে রেসপন্স গুলো সেটিকে কিন্তু অবশ্যই তোমাকে অ্যাকোমোডেট করতে হবে প্রপারলি। Each category or variable is derived from one classification principle. প্রত্যেকটা যে ক্যাটাগরি বা ক্লাস মানে ভেরিয়েবল থাকবে, সেটি তোমার একটি যে ভেরিয়েবল সেটিকে ওয়ান ক্লাসিফিকেশন প্রিন্সিপাল অনুযায়ী তোমাকে ভাগ করতে হবে। একটা ভেরিয়েবলকে তোমাকে একবারই তোমাকে বিভক্ত করার সুযোগ, মানে তুমি ক্লাসিফাই বা ক্যাটাগরাইজেশন ফলো করতে হবে। এখন দেখো আমি যদি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, ডেটাগুলোকে আমরা ক্লাসিফাই করতে পারি অন দ্য বেসিস অফ দ্য অ্যাট্রিবিউটস অর ক্যারেক্টারিস্টিক্স অর দ্য কোয়ালিটিস। ফর এক্সাম্পল, অকুপেশন হতে পারে, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হতে পারে, জেন্ডার হতে পারে, অথবা অনেস্টি হতে পারে, ম্যারিটাল স্ট্যাটাস হতে পারে, সোশ্যাল স্ট্যাটাস হতে পারে। এই যে বিষয়গুলো, এই ডেসক্রিপটিভ যে ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাট্রিবিউটস, এই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু আমরা আমাদের যে ডেটাগুলোকে সেগুলোকে কিন্তু আমরা ক্লাসিফাই করতে পারি। Descriptive attributes cannot be quantitatively measured, only their presence or absence in an individual unit can be ascertained. Descriptive যে ক্যারেক্টারিস্টিক্স, এগুলোকে কিন্তু আমরা সংখ্যা দিয়ে কোয়ান্টিটিভলি কিন্তু আমরা মেজার করতে পারবো না, শুধুমাত্র যে আইদার ইয়েস অর নো, তাদের প্রেজেন্স অর অ্যাবসেন্স, সেটি কিন্তু আমরা শুধুমাত্র দেখতে পারবো। বাট ইন কেস অফ quantitative characteristics, for example, number of family members or farm size or annual income or training experience, এগুলো হলো তোমার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বলি আমরা, যেগুলোকে আমরা কোয়ান্টিটিভলি মেজার করতে পারি, সংখ্যা দিয়ে মেজার করতে পারি। বাট যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আমরা যেগুলোকে বললাম, এগুলোকে কিন্তু আমরা শুধুমাত্র প্রেজেন্স অর অ্যাবসেন্সটা মেজার করতে পারবো। আইদার
আছে কিনা, ইয়েস অর নো, এটা মেজার করতে পারবো। বাট সংখ্যা দিয়ে কিন্তু আমরা এই যে অকুপেশন, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অনেস্টি, ম্যারিটাল স্ট্যাটাস, এই বিষয়গুলোকে কিন্তু আমরা মেজার করতে পারবো। দেন ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ক্লাস ইন্টারভাল, যে নিউমেরিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলোকে আমরা সংখ্যা দিয়ে মেজার করতে পারবো, যেগুলোর কথা আমি একটু আগে বললাম, যে ক্রপ ইল্ড হতে পারে, তোমার অ্যানুয়াল ইনকাম হতে পারে, ফার্ম সাইজ হতে পারে, ফ্যামিলি সাইজ হতে পারে, এই যে বিষয়গুলোকে, বা কোন রেসপন্ডেন্টের এজ হতে পারে, হাইট হতে পারে, ওয়েট হতে পারে, ইল্ড হতে পারে, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, এগুলোকে কিন্তু আমরা নিউমেরিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বলি, কারণ এগুলোকে আমরা কোয়ান্টিটিভলি বা এগুলোকে আমরা সংখ্যা দিয়ে মেজার করতে পারবো। When the data are classified on the basis of quantitative measurement, the classification is said to be according to the class interval. যখন আমরা কোনো বৈশিষ্ট্যকে আমরা সংখ্যা দিয়ে মেজার করতে পারবো, সেগুলোকে আমরা কিন্তু একটা ক্লাস ইন্টারভালের মধ্যে কিন্তু আমরা ক্যাটাগরি করতে পারবো। একটু পরে আমি তোমাদেরকে উদাহরণ সহ আমি এই বিষয়টা দেখানোর চেষ্টা করব। দেখো যে ইল্ড, যে একটা অ্যাট্রিবিউটস বা ক্যারেক্টারিস্টিক্স, একটি রাইস ভ্যারাইটি, বিরি ধান, যেটাকে আমরা বিরি ধান 29 বলি, এটার আমরা ফার্ম লেভেলে যে ইল্ড বা আমরা যদি বলি প্রোডাকশন, সেটিকে যদি আমরা ক্যাটাগরাইজ করতে চাই, সেক্ষেত্রে দেখো এখানে আমরা কিন্তু 5টি ক্যাটাগরি বা 5টি ক্লাসে কিন্তু আমরা বিভক্ত করেছি। এখানে একটি ক্লাসে আছে যে একটি কলামে আছে ইল্ড পার হেক্টর, এটার মেজারিং ইউনিট আমরা নরমালি কেজিতে যদি আমরা মেজার করি, এবং ক্যাটাগরি যদি আমরা দেখি যে পার হেক্টরে যদি ইল্ড হয় 550 কেজি, সেক্ষেত্রে এটিকে আমরা একটি ক্লাসের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি বা ক্যাটাগরি করার চেষ্টা করেছি, সেটি হলো ভেরি লো। এন্ড দেন 551, দেখো এটা কিন্তু একটা ইন্টারভাল, ক্লাস ইন্টারভাল ফলো করছে, 550 পর্যন্ত একটি ক্লাসে পড়ছে, আপ টু মানে কি 1 থেকে 550 কেজি হলে তোমার ভেরি লো ইল্ড, এন্ড দেন 551 থেকে 650 কেজি হলে যদি হয় ক্রপ ইল্ড, সেক্ষেত্রে আমরা বলবো লো, লো ক্যাটাগরিতে পড়বে। দেন 651 থেকে 750, এখানে কিন্তু দেখো যে ক্লাস ইন্টারভালটা কিন্তু মোটামুটি প্রত্যেকটা যে ক্লাস তার মধ্যে কিন্তু সেম আছে। তো 651 থেকে 750 হলে মিডিয়াম, দেন 751 থেকে 850 হলে হাই, এন্ড দেন অ্যাবভ 850 কেজি যদি ইল্ড হয়, সেক্ষেত্রে কিন্তু সেটি হবে ভেরি হাই। এটা হলো একটি নিউমেরিক্যাল বা কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, যেটিকে আমরা বলছি যে ক্রপ ইল্ড। এটিকে যদি আমরা ক্যাটাগরাইজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মে কিন্তু আমরা করতে পারি। তোমাদের পরীক্ষায় ডেটা আমি একটু পরে কোশ্চেন সহ তোমাদেরকে দেখাবো, যে এরকম একটি ক্যারেক্টারিস্টিক্স দেওয়া থাকবে 2টা বা 3টা, যে ক্রপ ইল্ড থাকতে পারে, ফ্যামিলি সাইজ থাকতে পারে, অ্যানুয়াল ইনকাম থাকতে পারে, এই ধরনের যে ক্যারেক্টারিস্টিক্স, এগুলোকে ক্যাটাগরাইজ করতে হবে এবং সেখান থেকে তোমাদেরকে ইন্টারপ্রিটেশন করতে হবে, অ্যানালাইসিসের মাধ্যমে ইন্টারপ্রিটেশন করতে হবে। এবং অ্যানালাইসিস খুব সিম্পল, তোমাদেরকে খুব বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র আমরা তোমাদের কাছ থেকে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই দুইটা অ্যানালাইসিস তোমরা করলেই হবে। পরীক্ষায় বেসিক্যালি এই দুইটাই থাকে, এই দুইটা করলেই হবে। এবং তোমরা 1-2 তে আমার মনে হয় মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা তোমরা জানো, এটা কি তোমরা পারো? মিন কিভাবে বের করতে হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়? আমার কথা শোনা যায়? স্যার 1-1 তে স্ট্যাটিস্টিক্স এ ছিল। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, আপনাকে বলছি। তোমরা কি মেইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা কি তোমাদের তোমরা ক্যালকুলেট করতে পারো? হ্যাঁ স্যার, ক্যালকুলেট করতে পারি। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এটুকুই। এখন আমি তোমাদেরকে আরেকটু দুই একটা ভেরিয়েবল একটু দেখাবো। দেখো যে লেভেল অফ এডুকেশন, আমি যেটা বললাম যে আরেকটা ভেরিয়েবল, যে কৃষকদের শিক্ষাগত যোগ্যতা, যদি আমরা রাইস ফার্মারদের যে শিক্ষাগত যোগ্যতা, সেটিকে যদি আমরা ক্যাটাগরাইজ করতে চাই, ক্যাটাগরির মধ্যে হতে পারে যে দেখো প্রথম যে ক্যাটাগরি, এটা আসলে এখানে একটু ভুল আছে, তোমরা এটা একটু কারেকশন করে নাও, অলরেডি তোমরা জানো যে 0 যদি আমরা দেই স্কোর, সেক্ষেত্রে এটাতে কি হবে, ক্যান নট রিড এন্ড রাইট। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো তোমরা? জি স্যার। ফর দ্য স্কোর 0 আমরা ক্যাটাগরি দিব হলো ক্যান নট রিড এন্ড রাইট, যে কৃষক যিনি লিখতে পড়তে জানে না, তার জন্য আমরা স্কোরটা দিব 0। ঠিক আছে, আর এরপরে আমরা শুরু করব প্রাইমারি লেভেল থেকে, ক্লাস 1 থেকে ক্লাস 5, যেটি আমাদের নরমালি যেটা থাকে যে
প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 5, দেন সেকেন্ডারি লেভেলে ক্লাস 6 থেকে ক্লাস 10, দেন 11 to 12 হায়ার সেকেন্ডারি, এন্ড দেন অ্যাবভ ক্লাস 12 হলে আমরা অ্যাবভ হায়ার সেকেন্ডারি দিতে পারি। তো these are the categories in case of the variable the level of education of the rice farmers. তো আমরা এই 5টি ক্যাটাগরি কিন্তু আমরা এখানে ফলো করেছি। একইভাবে প্রত্যেকটা ভেরিয়েবল, যে কোনো ভেরিয়েবল কিন্তু এইভাবে পরীক্ষায় তোমার ক্যাটাগরাইজেশন আসতে পারে এবং সেখান থেকে ক্লাসিফিকেশন ক্যাটাগরাইজেশন করে মেইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার মাধ্যমে একটা ইন্টারপ্রিটেশন কিন্তু তোমাদের লিখতে হবে। এরপরে আসে টেবুলেশন। টেবুলেশনটা কি? টেবুলেশন ইজ দ্য সামারাইজেশন রেজাল্ট ইন দ্য ফর্ম অফ স্ট্যাটিস্টিক্যাল টেবিলস। যখন ডেটাগুলোকে প্রপার অ্যানালাইসিস এবং আমরা প্রপারলি সেটাকে প্রসেসিং করার পর আমরা যখন অ্যানালাইসিস শেষ করব, এটাকে আমরা যখন একটা টেবুলার ফর্মে যখন আমরা স্ট্যাটিস্টিক্যাল যে রেজাল্ট গুলো সেগুলোকে যখন আমরা রিপ্রেজেন্ট করব, সেটাকে কিন্তু আমরা টেবুলেশন বলবো। টেবিলস আর ইউজফুল টু দ্য রিসার্চার এন্ড দ্য রিডার্স ইন 3 ওয়েজ। টেবুলেশনটা কেন দরকার? এটা রিসার্চারদের জন্য বা যারা কাজ করবে তাদের জন্য উপকারী কেন? প্রেজেন্ট এন্ড ওভারঅল ভিউ অফ দ্য ফাইন্ডিংস ইন সিম্পলার ওয়ে। তোমার যে স্টাডি বা তোমার রিসার্চের যে ওভারঅল যে ফাইন্ডিংস, একটা ওভারভিউ, সেটিকে কিন্তু টেবুলার ফর্মে খুব সহজেই, খুব সিম্পলি তুমি কিন্তু এটা তোমার যে অডিয়েন্স বা রেসপন্ডেন্ট তাদের সামনে কিন্তু আমরা উপস্থাপন করতে পারি। দেন দে আইডেন্টিফাই ট্রেন্ডস। যে কোনো ডেটার মধ্যে যদি কোনো ট্রেন্ড থাকে, যে কোনো একটা ধারা যদি অব্যাহত থাকে, যে হ্যাঁ 1970 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের যে রাইস যে ইল্ড, এটি কি একটা ধারা ফলো করছে কিনা, ক্রমাগত বাড়ছে বা ফ্লাকচুয়েট হচ্ছে, বাড়ছে বা কমছে, এরকম কোন ধারা যদি আমরা বর্ণনা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা টেবুলেশনের মাধ্যমে কিন্তু সেটি করতে পারি। Then they display relationship in a comparable way between the parts of the findings. ফর এক্সাম্পল, যে এবছর আমের উৎপাদন বিগত কয়েক বছরের চেয়ে বেশি হলো, ফর এক্সাম্পল, বা কম হলো, কেন হলো, এটার কোনো ফ্যাক্টর আছে কিনা, ইন্টার রিলেটেড কোনো কজ আছে কিনা, এই ধরনের যে রিলেশনশিপ, এটি ডেসক্রাইব করা প্রপারলি, যে কোনো একটা স্টাডির বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে কোনো ইন্টার রিলেশনশিপ আছে কিনা, সেটা কিন্তু আমরা খুব সহজেই আমাদের এই টেবুলার ফর্মে কিন্তু আমরা সেটি ব্যাখ্যা করতে পারি। সো দ্যাটস হোয়াই টেবুলেশন ইজ ইউজফুল in 3 ways for the researchers and others. Objectives of tabulation. Tabulation এর অবজেক্টিভ যদি বলতে চাই, সেক্ষেত্রে প্রথমেই বলতে হবে tabulation provides clarification on the characteristics of the data. তোমার যে ডেটার যে ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাট্রিবিউটস, বৈশিষ্ট্যগুলো, সেটি সম্পর্কে একটা ক্লিয়ার, একটা সুস্পষ্ট ধারণা কিন্তু আমরা টেবুলেশন থেকে আমরা পেয়ে থাকি। It conserves space and reduces explanatory and descriptive statements to a minimum. টেবুলেশনের মাধ্যমে আমরা কিন্তু স্পেসটা, আমাদের অল্প জায়গার মধ্যে কিন্তু আমরা খুব সহজে আমাদের যে এক্সপ্লানেটরি যে ভেরিয়েবল গুলো বা ডেসক্রিপটিভ যে ভেরিয়েবল গুলো, সেগুলোকে কিন্তু আমরা খুব সহজেই খুব সিম্পলি সামারাইজ ফর্মে কিন্তু আমরা সেটিকে ব্যাখ্যা করতে পারি, উপস্থাপন করতে পারি। It facilitates the process of comparison. একটু আগেই বললাম যে কম্পেয়ার করা, যে বিগত দিনের সাথে বিভিন্ন ডেটা, যে ডেটাগুলো থাকে তাদের মাঝে যদি আমরা কম্পেয়ার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা টেবুলেশনের মাধ্যমে, টেবুলার ফর্মে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি। It facilitates the summation of items and the detection of errors and omissions. যদি কোনো ধরনের সামারি করতে হয়, যে কোনো ধরনের কনক্লুশন ড্র করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা টেবুলেশনের মাধ্যমে সামারাইজ করতে পারি, এবং যদি কোনো ধরনের এরর থাকে, অমিশন থাকে, সংযোজন বিয়োজন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা টেবুলার ফর্মে কিন্তু সেটি আমরা করতে পারি। It deficits the trend and tendencies of the problem under consideration. যে কোনো একটা সমস্যা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সেক্ষেত্রে সেই ট্রেন্ডটা ডে বাই ডে সেটি কি আরো বেশি, আমি বলবো যে সিভিয়ার প্রবলেম হচ্ছে, নাকি সেটি দিনকে দিন এটা কমে আসছে, এই ধরনের কোনো ট্রেন্ড যদি আমরা, টেন্ডেন্সি যদি বলতে চাই, যে কৃষকদের মাঝে অর্গানিক ফার্মিং এর যে অ্যাডপশন বা আইপিএম এর যে অ্যাডপশন রেট, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এটি কৃষকদের মাঝে কি রকম, যে তাদের ট্রেন্ডটা কেমন, যে তারা কি এটি ধীরে ধীরে অ্যাডপশন করছে কিনা, এটা বাড়তেছে কিনা, এই ধরনের কোনো ট্রেন্ড বা টেন্ডেন্সি যদি আমরা ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা টেবুলার ফর্মে আমরা এটা করতে পারি। যে বিএইউ এর গ্রাজুয়েটদের যে, আমি বলবো যে গভর্নমেন্ট জব পাওয়ার যে ট্রেন্ডটা,
এটি ডে বাই ডে এটি বাড়ছে নাকি কমতেছে, এই ধরনের কোনো ট্রেন্ড বা টেন্ডেন্সি যদি আমরা ব্যাখ্যা করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা টেবুলার ফর্মে করতে পারি। It provides the basis for various statistical computations. তুমি যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো করবা সেক্ষেত্রে এটা কিন্তু একটি বেসিক একটা প্রথম যে ধাপ সেটি আমি বলবো যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলোর যে ধারণা ইন্টারপ্রিটেশন সেটি কিন্তু তুমি টেবুলার ফর্মের মাধ্যমে সেটা কিন্তু তুমি করতে পারো। রুলস ফর টেবুলেশন, টেবুলেশন করার জন্য কিছু জেনারেল রুলস আছে। রুলস রিলেটেড টু টেবিল স্ট্রাকচার, আমাদেরকে একটা টেবুলার ফর্মের একটা টেবিল স্ট্রাকচার আছে সেটিকে কিন্তু আমাদের ফলো করতে হবে এবং কিছু জেনারেল রুলস আছে। টেবুলেশনের কিছু রুলস আছে, পরীক্ষায় কিন্তু আসতে পারে। হোয়াট আর দ্য জেনারেল রুলস অফ টেবুলেশন বা হোয়াট আর দ্য জেনারেল রুলস রিলেটিং টু টেবিল স্ট্রাকচার। তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতে পারে, তখন কিন্তু অবশ্যই বলা যাবে না যে এটা ক্লাসে পড়ানো হয়। এখানে দেখো যে রুলস রিলেটিং টু টেবিল স্ট্রাকচার, একটা টেবিলের স্ট্রাকচার বা ফরম্যাট কি রকম হতে পারে, বেসিক কি কি বিষয় কভার করে একটা টেবিলে, সেই বিষয়টা কিন্তু এখন আমি বলার চেষ্টা করব। এবং এটা যে কোনো টেবিল যখন তোমরা পরীক্ষায় উপস্থাপন করবা বা যখন কোনো প্রেজেন্টেশনে দিবা, তোমরা বিভিন্ন সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে থাকো, তো সেক্ষেত্রে কিন্তু এই যে যে ফরম্যাটটা টেবিলের যে ফরম্যাট এটা কিন্তু তোমাদের ফলো করতে হবে। একটা টেবিলের মধ্যে কি কি কন্টেন্ট থাকে, প্রথমে থাকে টেবিল নাম্বার, then title of the table, then head note, then caption or column heading, then stuffs or row heading, then body of the table, then footnote and then source note. These are the parts of a table. আমরা যদি বলি বেসিক কম্পোনেন্টস, আটটা এই যে কম্পোনেন্ট এটি কিন্তু তোমার একটি টেবিলে অবশ্যই অবশ্যই থাকতে হবে। দেখো একটি টেবিল আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এখানে, যেখানে আরবান রুরাল পপুলেশন গ্রোথ একটা কম্পারিজন দেখানো হয়েছে ইন ডেভেলপড এন্ড ডেভেলপিং কান্ট্রিজ। এখানে দেখো যে টেবিলের যে আমি কম্পোনেন্ট গুলো বললাম সেগুলো একটু তোমাদেরকে স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমি যদি বলি যে প্রথমে যদি বলি যে টাইটেল অফ দ্য টেবিল, দেখো যে টাইটেলটা দেয়া আছে এখানে ইন্ডিকেট করা আছে আরবান এন্ড রুরাল পপুলেশন গ্রোথ ইন ডেভেলপড এন্ড ডেভেলপিং কান্ট্রিজ, এটা হলো টাইটেল। এবং টেবিল যে নাম্বার যেটা বলা আছে টেবিল 1, যে এটি তোমার 1 নাম্বার টেবিল, এটি হলো টেবিল নাম্বার। এবং দেখো যে এখানে একটা একক আছে, যে এককে এটি মেজার করা হয়েছে ইন বিলিয়নস, এটি কিন্তু ব্র্যাকেটে যে তুমি যে তথ্যগুলো ডেটাগুলো এখানে উপস্থাপন করেছো এটি কোন এককে তুমি মেজার করছো সেটি কিন্তু এখানে তোমাকে অবশ্যই দিতে হবে। এবং বাকি যে কম্পোনেন্ট গুলো আছে, দেখো ক্যাপশন কিন্তু এখানে ইন্ডিকেট করা আছে। দেন আমি যদি বলি যে হেড নোটটা কোনটা, এই যে ইন বিলিয়ন যেটা একক, এটা কিন্তু হেড নোট। এন্ড দেন বডি অফ দ্য টেবিল যদি বলি, এই যে দেখো যে ইয়েলো মার্কার দেয়া আছে, যে সংখ্যাগুলো বেসিক যে সংখ্যাগুলো যেগুলো দেয়া আছে এগুলো হলো তোমার বডি অফ দ্য টেবিল, যেটা ইয়েলো মার্ক করা সেটা। এন্ড দেন ফুট নোট যদি বলি, যেটা হলো কি প্রজেক্টেড পপুলেশন, যে 2025 সাল নাগাদ যেটা সর্বশেষ যেটা দেয়া আছে এই টেবিলটার, এটা হলো ফুট নোট, যে প্রজেক্টেড পপুলেশন। এন্ড দেন সোর্স নোট, যে তুমি যে তথ্যটা উপস্থাপন করেছো ডেটাগুলো এখানে দিয়েছো এটার সোর্সটা কি, এখানে কিন্তু সোর্সটা তোমাকে উল্লেখ করতে হবে। এন্ড দেন সবশেষে আমি যদি বলবো যে স্টাফস, যেটাকে আমরা বলছি রো হেডিং, যে রো এর যে হেডিং গুলো থাকে সেটিকে কিন্তু আমরা বলবো স্টাফস অর রো হেডিং। তো সেক্ষেত্রে আমাদের এই যে 8টা যে কম্পোনেন্ট, তোমরা যখন যে কোনো টেবিল, যে কোনো প্রেজেন্টেশন বা যে কোনো পরীক্ষায় যখন উপস্থাপন করবা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে এই যে রুলসটা এটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এবং পরীক্ষায় কিন্তু আসতে পারে যে প্রিপেয়ার এ ড্রাফট টেবুলার ফর্ম বাই ইউজিং জেনারেল বা বেসিক টেবিল স্ট্রাকচার। সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই এইটা শুধুমাত্র এই ড্রাফটটা তৈরি করতে হবে, ভিতরের যে তথ্যগুলো সংখ্যাগুলো এটা দেওয়ার দরকার নাই, বাট তোমাকে এই যে বেসিক যে বিষয়গুলো এটি শুধুমাত্র বেসিক স্ট্রাকচারটা তৈরি করলেই হবে। কি কি কম্পোনেন্ট থাকে এটি তোমাকে ইন্ডিকেট করে একটি টেবিল তৈরি করতে হবে। বুঝতে পেরেছো এই টেবুলার যে বিষয়টা স্ট্রাকচারটা? কারো কোনো কনফিউশন আছে?
বুঝতে পারো নাই বা কোনো বিষয়ে কনফিউশন আছে কি? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? স্যার বুঝতে পেরেছি। শোনা যায় স্যার। হ্যাঁ, তাহলে একটু পরের স্টেজে যাই, যেটা হলো জেনারেল কিছু রুলস আছে। the tabulation should be simple, precise and compact. এটা অবশ্যই সিম্পলার ফর্মে হতে হবে, যেন খুব সহজেই দেখলেই যেন সবাই বুঝতে পারে। খুব বেশি লেন্দি যেন না হয়, এটা প্রিসাইজ হতে হবে এবং কম্প্যাক্ট হতে হবে। should be identified by a distinct number, যেটা আমি বলেছি যে অবশ্যই একটি ডিস্টিংক্ট নাম্বার ফলো করে কিন্তু তোমাকে টেবুলেশনটা করতে হবে। The caption or the column headings and stuffs or row heading in a table should be brief and consistent. কলাম হেডিং এবং রো হেডিং গুলো, এর যে ক্যাপশন গুলো, এগুলো কিন্তু অবশ্যই তোমাকে ব্রিফলি দিতে হবে, খুব বেশি ডিটেইল হওয়া যাবে না। The unit of measurement under each heading or subheading must always be indicated. আমি যেটা বলার চেষ্টা করেছি যে তুমি যে ডেটাগুলো উপস্থাপন করবা সেটা কোন ইউনিটে তুমি মেজার করেছো এটা কিন্তু তোমাকে উপস্থাপন করতে হবে। যেমন ইল্ড আমরা নরমালি কেজিতে মেজার করি, হাইট যেমন সেন্টিমিটারে মেজার করি, এইভাবে মেজারিং ইউনিট গুলোকে তোমার আইডেন্টিফাই করতে হবে, ইন্ডিকেট করতে হবে। The columns and rows to be compared with one another should be brought together. যখন তুমি যে কলাম এবং রো গুলো থাকবে, তুমি যখন কম্পেয়ার করবা সেক্ষেত্রে কিন্তু একটির সাথে আরেকটিকে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে তোমাকে কম্পারিজনের জন্য সুবিধা হয়। Sometimes the columns are numbered to facilitate reference. কলাম গুলোকে তুমি নাম্বারিং করতে পারো যদি তুমি ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে যদি তুমি সেটাকে কি করতে চাও, রেফারেন্স হিসেবে ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে কলাম গুলোকে তুমি নাম্বারিং করতে পারো 1 2 3 4। Then abbreviation should be avoided. যে কোনো কিছুর abbreviated form এটি ফলো না করাই ভালো, ফুল ফর্মটা ব্যবহার করাটাই উত্তম। Then দ্বিত্ব মার্কস should not be used. For example, যেমন হতে পারে যে ইটিসি হতে পারে, or যে কোনো বিষয়ে শর্ট ফর্ম হতে পারে। এই ধরনের যে বিষয়গুলো, এই ধরনের যে কোনো সিম্বল, এই ধরনের বিষয়গুলোকে কিন্তু অ্যাভয়েড করা ভালো। A table should be complete and self explanatory. যেটি আমি আগেই বলছি যে টেবিলটা দেখেই যেন বোঝা যায় যে টেবিলটা দিয়ে তুমি কোন তথ্যগুলো তুমি উপস্থাপন করতে চাচ্ছ। টোটাল শুড বি প্লেসড আইদার এট দ্য টপ অর এট দ্য বটম অফ দ্য কলাম। যে কোনো একটা টেবিলের যে সংখ্যাগুলো থাকবে এর কিন্তু একটা টোটাল যে ভ্যালু সেটি কিন্তু তোমাকে অবশ্যই তোমার টেবিলে থাকতে হবে, এবং এটি তুমি টেবিলের প্রথমেও করতে পারো অথবা টেবিলের শেষেও করতে পারো, শেষেও রাখতে পারো টোটাল যে ভ্যালুটা। আমরা এই যে আগেরটাতে দেখা, এখানে কিন্তু আসলে দেখো যে টোটাল আমার মনে হয় যে এখানে আছে কিনা, হ্যাঁ টোটাল করা আছে। এই যে টোটাল যে ভ্যালুটা, এই টোটাল ভ্যালুটা কিন্তু তোমার এই নিচে আইদার নিচেও দিতে পারো অথবা টেবিলের উপরেও দিতে পারো, যোগফল যেটাকে আমরা বলি। Any explanatory footnote concerning the table itself should be given reference symbols and placed directly beneath the table. ফুটনোটের বিষয়ে যে কোনো একটা বিষয় যদি এক্সপ্লেন করা দরকার হয়, ফর এক্সাম্পল যে তুমি যদি ফুড সিকিউরিটি নিয়ে যদি তুমি বলতে চাও যে ফুড সিকিউরিটিটা তুমি কিভাবে মেজার করেছো বা এটাকে তুমি কি বোঝাতে চাচ্ছ, বা এই যে প্রজেক্টেড পপুলেশন, দেখো যে এই টেবিলটা প্রজেক্টেড পপুলেশন সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। তো এই ধরনের একটি ফুটনোট কিন্তু তোমার খুব ব্রিফলি তোমার টেবিলের নিচে এট দ্য বেনিথ অফ দ্য টেবিল এটা ফুটনোট কিন্তু তোমাকে রাখতে হবে। দেন সোর্স ফ্রম হুইচ দ্য ডাটা হ্যাভ বিন ড্রন মাস্ট বি কোটেড বিলো দ্য টেবিল। অবশ্যই তোমার একটা সোর্স থাকতে হবে, রেফারেন্স থাকতে হবে যে তুমি যে ডাটাগুলো কালেক্ট করেছো বা উপস্থাপন করেছো সেই ডাটাটা তুমি কোথায় থেকে নিয়েছো, সোর্সটা কোথায়, এই সোর্সটাকে কিন্তু তোমার অবশ্যই উপস্থাপন করতে হবে। So these are the general rules of tabulation. Then analysis of data. আমরা একটু ডেটা অ্যানালাইসিসের দিকে যাব। ডেটা অ্যানালাইসিস কেন দরকার? যে র ডেটা, যে ডেটাগুলো তোমরা কালেকশন করেছো এখান থেকে কিন্তু আমরা আসলে কোনো ধরনের কনক্লুশন ড্র করতে পারি না, বা আমরা কিন্তু এই ডেটাগুলো থেকে কোনো কিছু বুঝতে পারি না। র ডেটা ডাজন্ট স্পিক ফর देमसेल्ves, যে কথাটা এখানে বলা আছে। টু বি ইউজফুল দে মাস্ট বি অ্যানালাইজড। র ডেটা গুলোকে ইউজফুল করার জন্য অবশ্যই সেগুলোকে কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে, প্রসেস করতে হবে। Analysis means the categorization, ordering, manipulating and
summarizing of data to obtain answers to রিসার্চ কোশ্চেন। কি করতে হয়, যে ডেটা অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি, ক্যাটাগরাইজেশন বুঝি, অর্ডারিং বুঝি, ম্যানিপুলেটিং বুঝি, অর সামারাইজেশন বুঝি। এই কাজগুলো আমরা কেন করব, টু অবটেইন অ্যানসার টু রিসার্চ কোশ্চেন। আমাদের প্রত্যেকটা রিসার্চে একটা রিসার্চ কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলোর অ্যানসার পাওয়ার জন্য আমরা কিন্তু ক্যাটাগরাইজেশন, অর্ডারিং, সামারাইজিং, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা করে থাকি। The purpose is to reduce data to intelligible and interpretable form. এটার উদ্দেশ্য কি, যে অনেক হিউজ যে ডেটা, অনেক তোমরা যে ডেটাটা কালেক্ট করেছো এটাকে কি করা, একটা ইন্টেলিজেবল ফর্মে, একটা শর্ট ফর্মে, একটা ইন্টারপ্রিটেবল ফর্মে, খুব সহজে বোধগম্য হয় এরকম একটা ফর্মে নিয়ে আসা। এই জন্য কিন্তু আসলে ডেটাগুলোকে অ্যানালাইসিস করা হয়। Depending upon the measurement and sampling procedure, the analysis of all collected data can be either, ফর এক্সাম্পল কিরকম হতে পারে, স্ট্যাটিস্টিক্যালও হতে পারে, নন স্ট্যাটিস্টিক্যালও হতে পারে। তোমার স্যাম্পলিং প্রসিডিউরের উপর ভিত্তি করে ডেটা অ্যানালাইসিসটা দুই ভাবে হতে পারে, স্ট্যাটিস্টিক্যালও হতে পারে, নন স্ট্যাটিস্টিক্যাল হতে পারে। প্লিজ একটু 2 মিনিট তোমরা একটু অপেক্ষা করো।
সরি সরি ফর দ্য ইন্টারাপশন। আমাকে শুনতে পাচ্ছ এখন? জি স্যার, বাপি, সরি, আসলে একটু জরুরি কাজ ছিল ডিপার্টমেন্টে। তো সেক্ষেত্রে আমরা যেখানে ছিলাম, একটু শুরু করি আবার, আমি দ্রুত শেষ করে দিব। সেটা হলো যে ডাটা প্রসেসিং এবং অ্যানালাইসিস আমাদের যে রিসার্চ অবজেক্টিভস বা আমাদের যে ডাটা কালেকশন প্রসিডিউর, এর উপর ভিত্তি করে দুই ধরনেরই হতে পারে। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হতে পারে অথবা নন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হতে পারে, যেটি আমরা আগের স্লাইডে বলার চেষ্টা করেছি অলরেডি। আর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বলতে আমরা আসলে কি বুঝি? স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ইজ অলওয়েজ মোর প্রিসাইজ এন্ড অবজেক্টিভ and it enables the readers to evaluate the quality of the research. আর তোমরা লেভেল 1 সেমিস্টার 2 তে যে স্ট্যাটিস্টিক্স এর কোর্সটা পড়ে আসছো, মোটামুটি ওইখানকারই কিছু বিষয় আমরা আবার তোমাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব, খুব ব্রিফলি, খুব ডিটেইলস কিছু না। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটার মাধ্যমে আমরা একটি রিসার্চের যে কোয়ালিটি, সেটা কিন্তু খুব সহজেই একজন রিডার সেটা কিন্তু উনি জাজ করতে পারে, এবং এর মাধ্যমে আমরা যে কোনো একটা রিসার্চের যে রেজাল্ট সেটিকে আমরা খুব প্রিসাইজ ফর্মে আমরা কিন্তু উপস্থাপন করতে পারি। This is not possible in case of non-statistical analysis, which is always qualitative in nature and is therefore less accurate. যে ক্ষেত্রে আমরা নন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর কথা বললাম, যেগুলো মোর কোয়ালিটেটিভ ইন নেচার, সেক্ষেত্রে কিন্তু আমরা সেগুলোর অ্যাকিউরেসিও কম, সেগুলো খুব বেশি অথেন্টিকও না অনেক সময়। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের যে রিসার্চ কোয়ালিটি বা আমরা একটা আমাদের যে ফাইনাল যে একটা কনক্লুশন ড্র করা, সেক্ষেত্রে কিন্তু আমরা নন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, লিমিটেশনস আছে। There are two types of measures for statistical analysis. যে কোনো ডেটাকে যদি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা করতে চাই, সেক্ষেত্রে দুই ধরনের অ্যানালাইসিস হতে পারে। নাম্বার 1 ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, নাম্বার 2 ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স অর স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স অর অ্যানালাইটিক স্ট্যাটিস্টিক্স। এই যে এই নামগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় নামগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো আমরা যদি বলি যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অফ ডেটা দুই ধরনের, টু টাইপস। একটা হলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হলো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স অর স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। এই নামগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে অবশ্যই জানতে হবে এবং পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আমরা কোন কোন অ্যানালাইসিস গুলো করে থাকি? ফর এক্সাম্পল, প্রথমে আমরা যেটা করে থাকি, দোজ ইউজড ফর এ সিঙ্গেল ভেরিয়েট অ্যানালাইসিস। ফর এক্সাম্পল, সিঙ্গেল ভেরিয়েট মিন্স সিঙ্গেল ভেরিয়েবল, যে কোনো একটা ভেরিয়েবল কিনে যখন আমরা অ্যানালাইসিস করব, সেটাকে আমরা বলবো সিঙ্গেল ভেরিয়েট অ্যানালাইসিস। ফর এক্সাম্পল, সেক্ষেত্রে আমরা কি মেজার করব? মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ফর এক্সাম্পল, মিন হতে পারে, মিডিয়ান হতে পারে, মোড হতে পারে, জিওমেট্রিক মিন হতে পারে। দেন আমরা মেজার করতে পারি মেজারমেন্ট অফ ভেরিয়েশন অর ডিসপারশন। আমরা ডিসপারশন আর ভেরিয়েশন, তোমরা এগুলো পড়ে আসছো ডিটেইলস, আমরা ডিটেইলসে যাব না। সেক্ষেত্রে আমরা কি মেজার করব? রেঞ্জ মেজার করতে পারি, ভেরিয়েন্স মেজার করতে পারি, এন্ড দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেজার করি, এন্ড দেন মেজারমেন্ট অফ স্কিউনেস, এন্ড দেন মেজারমেন্ট অফ কার্টোসিস। সেক্ষেত্রে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ। মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এর মাঝে মিন, মিডিয়ান, মোড, and then measurement of variation এর মধ্যে variation or dispersion এর মধ্যে হতে পারে range, variance or standard deviation, and then measurement of skewness and kurtosis। আমরা এখানে তোমাদেরকে mean, median, and then standard deviation এবং range এর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো। তোমাদের যে লেভেল 3 সেমিস্টার 1 এর যে কোর্স ডাটা অ্যানালাইসিস, এইটুকু করলেই হবে তোমাদের আপাতত। এন্ড দেন আমরা যখন বাইভেরিয়েট অ্যানালাইসিসে যাব, বাইভেরিয়েট মিন্স যখন আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে একসাথে অ্যানালাইসিস করব, মোর দেন ওয়ান ভেরিয়েবল, সেক্ষেত্রে আমরা বাইভেরিয়েট অ্যানালাইসিস করব। তোমরা এই নামগুলো শুনছো অবশ্যই। সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। পিয়ারসনের ইনি একজন বিজ্ঞানী, যার নাম অনুসারে এই মেথডটার নাম হয়েছে পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এটা আমরা কোরিলেশন টেস্ট করার জন্য করে থাকি, যে কোনো দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা, কোনো ট্রেন্ড বা কোনো আন্ডারলাইং ফ্যাক্টরস বা কজ আছে কিনা, কোনো ইন্টাররিলেশন আছে কিনা, সেক্ষেত্রে আমরা পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট ব্যবহার করি। দেন পার্শিয়াল কোরিলেশন একটা আছে, দেন স্পেয়ারম্যানস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এন্ড দেন সিম্পল রিগ্রেশন। এই বিষয়গুলো আমরা কিন্তু বাইভেরিয়েট যে অ্যানালাইসিস, সেক্ষেত্রে আমরা আমাদের যে রিসার্চ অবজেক্টিভস
বা রিসার্চ কোশ্চেন গুলো কিন্তু আমরা করে থাকি। নামগুলো তোমরা জানবা, এবং যারা একটু ইন্টারেস্টেড, আমার মনে হয় যে বিভিন্ন ধরনের বই আছে, আমি তোমাদেরকে দু একটা রেফারেন্স বুক বলবো, বা গুগলে বা তোমার অনলাইনে অনেক ম্যাটেরিয়ালস আছে। এই প্রত্যেকটা প্রসেস বা প্রত্যেকটা অ্যানালাইসিস সম্পর্কে একটু ডিটেল, একটু ব্রিফ, একটু আইডিয়া রাখবা। দোজ ইউজড ফর মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, এটা ছিল বাইভেরিয়েট অ্যানালাইসিস এন্ড দেন মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো, যে অ্যানালাইসিস গুলো ফলো করি সেটা হলো মাল্টিপল রিগ্রেশন করতে পারি, আমরা মাল্টিপল কোরিলেশন করতে পারি, ফ্যাক্টর অ্যানালাইসিস করতে পারি, এন্ড দেন ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস করতে পারি। মাল্টিভেরিয়েট যখন আমরা মাল্টিপল ভেরিয়েবল নিয়ে যখন আমরা একসাথে কাজ করব, সেক্ষেত্রে আমরা এই রিগ্রেশন বা কোরিলেশন বা ফ্যাক্টর অ্যানালাইসিস গুলো কিন্তু আমরা করতে পারি। তো এই যে নামগুলো আমি বললাম, উইথ বাইভেরিয়েট অর সিঙ্গেল ভেরিয়েট অর মাল্টিপল ভেরিয়েট, এই যে অ্যানালাইসিস গুলোর নাম, এই নামগুলো পরীক্ষায় আসতে পারে, অথবা তোমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। সেক্ষেত্রে কিন্তু এগুলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে অবশ্যই আত্মস্থ করতে হবে। এখন আমরা খুব সিম্পলি আমাদের যে অ্যানালাইসিস গুলো দরকার, সেই অ্যানালাইসিস গুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো অ্যানালাইটিক্যাল স্ট্যাটিস্টিক্স অর স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স, যেটা আমি বলছি, যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো কেন দরকার, এটা অলরেডি আমার বলা হয়ে গেছে। The main objective of analysis is to be able to draw conclusion about the unknown population from the information provided by a sample. যে কোনো একটা পপুলেশনের স্যাম্পল থেকে যদি আমরা কনক্লুশন ড্র করতে চাই, যে পপুলেশন সম্পর্কে আমি জানি না, যে যাদের সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আইডিয়া নেই, সেখান থেকে তাদের কাছ থেকে ডেটা কালেকশনের মাধ্যমে একটা সলিউশন, একটা কনক্লুশন ড্র করার জন্য কিন্তু আমার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস দরকার। Then it is concerned with the various tests of significance for testing hypothesis. যে কোনো একটা রিসার্চ করতে গেলে সেখানে কিছু হাইপোথিসিস আছে। হাইপোথিসিস কয় ধরনের হয় তোমরা কি জানো? এটা তো পড়ে আসছো। রিসার্চ হাইপোথিসিস কারো আইডিয়া? এটা কিন্তু 1 2 তে পড়ছো তোমরা, হ্যাঁ, যে হাইপোথিসিস কয় ধরনের, টাইপস অফ রিসার্চ হাইপোথিসিস। স্যার একটা নাল হাইপোথিসিস আর একটা কি যেন হাইপোথিসিস। হ্যাঁ এক্স্যাক্টলি, ও একটা বলতে পারছো। সেটা হলো টু টাইপ অফ হাইপোথিসিস, একটা হলো রিসার্চ হাইপোথিসিস আর একটা হলো নাল হাইপোথিসিস। এটা একটু 1 2 এর যে তোমাদের ক্লাস নোট বা ক্লাস খাতা যেগুলো আছে, তোমাদের যে স্ট্যাটিস্টিক্স যেটা পড়েছো, সেখান থেকে একটু এই বিষয়গুলো জানবা, যে রিসার্চ হাইপোথিসিস কি, নাল হাইপোথিসিস কি। আমি জাস্ট নাম দুটো একটু বললাম। দেন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস, এটা আবার দুই ধরনের। হ্যাঁ, ইনফারেন্সিয়াল যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, সেটা টু টাইপস। A difference testing is statistical analysis and a relationship testing statistical analysis. তোমার যে ডেটাগুলো থাকবে এগুলোর মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা, কোনো পার্থক্য আছে কিনা, এইটা যদি আমরা টেস্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ডিফারেন্স টেস্ট করতে হবে। and then relationship testing, যে এই ডেটাগুলোর মধ্যে এই ভেরিয়েবল গুলো, আমাদের যে 10টা 11টা বা 2টা 3টা যে কোনো ভেরিয়েবল গুলোর মধ্যে কোনো ধরনের রিলেশন আছে কিনা, কোরিলেশন আছে কিনা। এই জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ওই যে নামগুলো একটু আগে বললাম, যে পিয়ারসন কোএফিশিয়েন্ট কোরিলেশন, রিগ্রেশন অ্যানালাইসিস, মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, হ্যাঁ, এই ধরনের রিলেশনশিপ স্টাডি করার জন্য কিন্তু আমরা এই যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো করি। তাহলে দুই ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হতে পারে, একটা হলো ডিফারেন্স টেস্টিং এর জন্য হতে পারে, আর একটি হতে পারে রিলেশনশিপ টেস্টিং এর জন্য হতে পারে। The usual difference testing in statistical analysis, যেটার মাধ্যমে কি করতে পারি আমরা, ডিফারেন্স টেস্ট করতে পারি, ডেটাগুলোর মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। আমরা যদি বলি এই ধরনের কিছু টেস্টের নাম যদি আমরা বলতে চাই, সেটা হলো কাই স্কয়ার টেস্ট, এটা তোমরা জানো। দেন ম্যাকনেমার টেস্ট, দেন সাইন টেস্ট, দেন ওয়ালস টেস্ট, এটা হলো কিছু ডিফারেন্স টেস্ট ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এরপরে আমরা যদি রিলেশনশিপ টেস্ট করতে চাই, সেক্ষেত্রে প্রথমে আসে কোরিলেশন অ্যানালাইসিস, পিয়ারসন কোরিলেশন কোএফিশিয়েন্ট যেটাকে আমরা বলি, কোরিলেশন অ্যানালাইসিস, দেন রিগ্রেশন অ্যানালাইসিস,
দেন অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, যেটাকে আমরা সংক্ষেপে অ্যানোভা বলি, তোমরা এটা জানো। দেন ফ্যাক্টর অ্যানালাইসিস হতে পারে, পাথ অ্যানালাইসিস হতে পারে। এই অ্যানালাইসিস গুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে ভেরিয়েবল বা আমাদের যে ডেটা গুলো থাকে এর মধ্যে কিন্তু আমরা রিলেশনশিপ স্টাডি করতে পারি, রিলেশনশিপ টেস্ট করতে পারি। এখন তোমাদের যে পরীক্ষার যে কোশ্চেন তোমরা কি দেখতে পাচ্ছ ইয়াতে স্ক্রিনে? জি স্যার। স্ক্রিনে দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখো এখানে 4টা ভেরিয়েবল দেয়া আছে এবং ভেরিয়েবলের কিছু ডেটা দেয়া আছে। যে এখানে এজ একটা ভেরিয়েবল, এডুকেশন, দেন অ্যানুয়াল ইনকাম, দেন ফার্মার্স নলেজ অন আইপিএম প্র্যাকটিস। এখানে কিন্তু দেখো যে মেজারিং ইউনিট গুলোও দেয়া আছে। এজ এর মেজারিং ইউনিট ইয়ার্স, এডুকেশনের জন্য হলো স্কোর, দেন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ইন 1000 টাকা, এন্ড দেন ফার্মার্স নলেজ, এটার পসিবল স্কোর হলো 0 থেকে 30। এটা একটা স্কেল ব্যবহার করে এটা মেজার করা হয়েছে। তো এখন তোমাদের পরীক্ষায় যে কোশ্চেন গুলো থাকে যে analyze the data and make proper categorization and interpretation where necessary, তোমার এই ডেটা গুলোকে কি করতে হবে? প্রপারলি অ্যানালাইজ করতে হবে, দেন সেগুলোকে ক্যাটাগরাইজ করতে হবে, দেন তোমার সেটাকে ইন্টারপ্রিটেশন লিখতে হবে। সেই ডেটাগুলোকে তোমার খুব ব্রিফলি সেখান থেকে ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা লিখতে হবে যে এই ডেটাগুলো দিয়ে এখানে কি বোঝাচ্ছে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আমার কথা এই কোশ্চেনটা কি বোঝা গেছে যে পরীক্ষায় কিন্তু এই ফর্মে কোশ্চেন থাকবে? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আরেকবার বলা যাবে? তো এখানে আমি 4টা ভেরিয়েবলের কথা বলা আছে, পরীক্ষায় 2টা ভেরিয়েবল দিতে পারে, 3টা দিতে পারে, 5টা দিতে পারে। হ্যাঁ, তো এই ভেরিয়েবল গুলো দিয়ে এখান থেকে তোমার যে অ্যানালাইসিস, প্রপার ক্যাটাগরাইজেশন বা মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যাটাগরাইজেশন করে সেখান থেকে তোমাকে ইন্টারপ্রিটেশন লিখতে হবে। তো এখন এই যে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আমি বললাম যে মিনটা কিভাবে ক্যালকুলেট করা যায়, তোমাদের যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, আমার মনে ম্যাক্সিমামই আছে, তোমরা সেটা ব্যবহার করেও কিন্তু মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারো, অথবা কিছু স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা আছে, ফর্মুলাগুলো অবশ্যই জানতে হবে। এবং পরীক্ষায় যখন তুমি ক্যালকুলেশন করবা, তোমাকে এই যে ফর্মুলাটা লিখে দেন তোমাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তুমি ইয়াতেই বের করো, খুব দ্রুত অল্প সময়ের মধ্যে করার জন্য তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, কিন্তু তোমাকে ফর্মুলাটা কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। তো মিনের যে ফর্মুলা, যেটাকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি মিনকে, সেটা হলো সামেশন অফ এক্স ভাগ ডিভাইডেড বাই এন। এন মিন্স টোটাল নাম্বার অফ অবজারভেশন এন্ড সামেশন অফ এক্স মিন্স সাম অর টোটাল অফ দ্য অল দ্য অবজারভেশন। তাই তো, মিন তো এটাই, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এক্স বার কে আমরা যেটাকে এখানে এক্স বার সিগনিফাইজ দ্য মিন, এক্স বার দিয়ে আমরা মিন বোঝাচ্ছি। এক্স ইজ দ্য ইচ অফ দ্য ভ্যালু অফ দ্য ইউরিনারি লেট। এক্স টা হলো প্রত্যেকটা সংখ্যা, যে প্রত্যেকটা ভেরিয়েবলের যে প্রত্যেকটা যে ডেটা, সেটাকে আমরা এক্স দিয়ে এখানে প্রকাশ করছি। এন ইজ দ্য নাম্বার অফ দিস ভ্যালু, এন হলো টোটাল নাম্বার অফ অবজারভেশন, যে টোটাল যে সংখ্যাটা থাকে সেটার অবজারভেশন সংখ্যা। এন্ড দেন এরপরে আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের দিকে যাই, এর আগে আমাদের ভেরিয়েন্স সম্পর্কে জানতে হবে। ভেরিয়েন্সটা কি? the sum of the square of the difference or deviation from the mean is called the variance। তোমরা এটা জানো যে মিনের সাথে যে প্রত্যেকটা যে অবজারভেশন, এটার যে ডিফারেন্স, সেটাকে কিন্তু আমরা কি বলি? মিন বলি। এবং এখানে দেখো যে ভেরিয়েন্স বের করার যে সূত্রটা, এটা কিন্তু এখানে দেয়া আছে, সামেশন অফ এক্স মাইনাস এক্স বার, এটা হলো টোটাল স্কয়ার, দেন ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এক্সটা কি? এক্সটা হলো যে কোনো একটা অবজারভেশনের নাম্বার। সাপোজ এই যে এজ এর ক্ষেত্রে যদি বলি, এজ এর ক্ষেত্রে আমরা যদি বের করতে চাই, সেক্ষেত্রে হলো প্রথম যে অবজারভেশন সেটা হলো 50। তো এইভাবে এখানে যদি হয় 50 মাইনাস এর গড় যদি হয় 45, মিন যদি 45 হয়, এইভাবে প্রত্যেকটা অবজারভেশনের জন্য কিন্তু তোমাকে এই যে 50, 25, 51, 34, 41, 23, এইভাবে টোটাল যে কয়টা তোমার এখানে সংখ্যা থাকবে, সেইটার জন্য কিন্তু তোমাকে এই সূত্র দিয়ে তোমাকে ফলো করে ভ্যারিয়েন্সটা বের করতে হবে, ডিভাইডেড বাই n মাইনাস 1। টোটাল অবজারভেশন কয়টা এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে টোটাল অবজারভেশন হলো 10। নিচে হবে
10 মাইনাস 1। তো এইটা হলো ভেরিয়েন্সের তোমার ফর্মুলা। এন্ড দেন স্কয়ার রুট অফ দ্য ভেরিয়েন্স, এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হলো স্কয়ার রুট অফ দ্য ভেরিয়েন্স। তোমরা সরাসরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা লিখেই তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারো, সেক্ষেত্রে ভেরিয়েন্সটা দেখানোর প্রয়োজন নেই। শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সূত্র সেটা ফলো করে তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারো। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আমার কথা বোঝা গেছে কিনা? যদি কারো কনফিউশন থাকে, পরীক্ষায় কিন্তু এখানে 10 মার্কস থাকবে, ক্লাস টেস্টে ফাইনালে মিনিমাম 25 থাকবে, 20 থেকে 25। তো আমার মনে হয় যদি কোনো কনফিউশন থাকে যে স্যার বুঝি নাই বা এটা সমস্যা থাকলে বলতে পারো। মেইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা বুঝতে পারছো কিনা? ক্যাটাগরাইজেশন বুঝতে পারছো কিনা? যে কোনো একটা ভেরিয়েবলের ক্যাটাগরাইজেশন কিভাবে করবা, মেইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা যদি বুঝে থাকো তাহলে আমরা শেষের দিকে প্রায়। এখন একটু ইন্টারপ্রিটেশন আমরা কিভাবে লিখতে পারি আমরা সেই দিকে যাব। যে ডেটাটা তোমরা অ্যানালাইসিস করবা সেক্ষেত্রে আমি যদি বলি যে এই যে মেইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যাটাগরাইজেশন, এই ডেটা থেকে তোমাদেরকে কি করতে হবে, একটা ইন্টারপ্রিটেশন লিখতে হবে, একটা টেবুলার ফর্মে, যেটা আমি তোমাদেরকে একটু আগেই দেখাইছি যে ওই টেবুলার ফর্মে ডেটা রিপ্রেজেন্ট করার পরে তোমার নিচে কি করতে হবে, ইন্টারপ্রিটেশন লিখতে হবে। ফর এক্সাম্পল এরকম হতে পারে, the data presented in the above table about the level of education of the farmers। প্রথমে তোমাকে বলতে হবে যে ডেটা থেকে কি বোঝাচ্ছে, কোন বিষয়ে ডেটাটা দেয়া আছে টেবিলে। Then from the table it is evident that the educational level of the respondent ranged from, যে তোমার যে ফার্মারদের এডুকেশনাল লেভেল, ফর এক্সাম্পল এটা সর্বোচ্চ 0 থেকে, এখানে দেখো রেঞ্জ লেখার ক্ষেত্রে তোমাকে লোয়ার যে ভ্যালুটা সেটা খেয়াল করতে হবে এবং আপার যে ভ্যালু সেটা খেয়াল করতে হবে। এডুকেশনাল লেভেলের ক্ষেত্রে লোয়ার ভ্যালুটা 0, আপার ভ্যালুটা কত? আপার ভ্যালুটা কত বলো? 13। সেক্ষেত্রে রেঞ্জ লেখার ক্ষেত্রে লোয়ার ভ্যালুটা 0 আপ টু আপার ভ্যালু হাইয়েস্ট লিমিট হলো 13। তাহলে এডুকেশনাল লেভেল অফ দ্য ফার্মার্স রেঞ্জিং বিটুইন 0 to 13 ইয়ার্স অফ স্কুলিং উইথ এ মিন অফ, তোমরা যে মিনটা বের করবা সেই মিনটা তোমার এই যে আমি যে দেখো যে ডট 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 দিয়েছি, এই মিনটা তোমাকে এখানে লিখতে হবে। তোমরা যে এভারেজ বের করবা এই মিনটা এখানে লিখতে হবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা বের করবা সেটা এখানে লিখতে হবে। এরপরে তোমরা যে ক্যাটাগরি গুলো করবা, ফর এক্সাম্পল এডুকেশনাল লেভেলের ক্ষেত্রে নো স্কুলিং হতে পারে, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অ্যাবভ হায়ার সেকেন্ডারি, এই যে 5টা ক্যাটাগরি করলাম। এখানে তোমার যে ক্যাটাগরিতে সবচেয়ে বেশি রেসপন্ডেন্ট থাকবে সেটা কিন্তু তোমার অবশ্যই পার্সেন্ট দিয়ে বের করতে হবে। হ্যাঁ, যে সাপোজ প্রাইমারি সেকেন্ডারি লেভেল অফ এডুকেশন সবচেয়ে বেশি, সেক্ষেত্রে এখানে এটা দেখাইতে হবে যে কত পার্সেন্ট, 100%-এর মধ্যে কত পার্সেন্টের তোমার সেকেন্ডারি লেভেল অফ এডুকেশন আছে। ফর এক্সাম্পল যদি 60%-এর হয় সেক্ষেত্রে 60% হ্যাড সেকেন্ডারি লেভেল অফ এডুকেশন, দেন এটা হলো হাইয়েস্ট। দেন এরপরে কোনটা, যে 20% হলো প্রাইমারি লেভেল অফ এডুকেশন, এন্ড দেন 5%, ফর এক্সাম্পল 5% হ্যাড হায়ার সেকেন্ডারি লেভেল অফ এডুকেশন। প্রথমে হাইয়েস্টটা বলতে হবে, দেন এর পরেরটা, এন্ড দেন লোয়েস্টটা বলতে হবে। এটা হলো তোমার একটা ডেটা টেবিলের যে ডেটার ইন্টারপ্রিটেশন, সেটি কিন্তু এইভাবে তোমাদেরকে লিখতে হবে। এই টোটাল যে ইনফরমেশন গুলো সেটি যেন কভার করে, একটা টেবিলে যে ইনফরমেশন থাকে সেটি যেন কভার করে। পার্সেন্টেজ যেটা বললাম সেটা কিভাবে বের করবা বলো তো? এখান থেকে পার্সেন্টেজ কিভাবে বের করবা? পার্সেন্টেজ কিভাবে বের করবা, কোনো আইডিয়া আছে? আমার কথা শুনতে পাচ্ছ? আর সবগুলা যোগ করে স্পেসিফিক যেটা আছে ওটার সাথে গুণ করে 100 দিয়ে ভাগ, স্যার 100 দিয়ে গুণ। আর একটু ক্লিয়ার করে বলো স্যার। যেমন এখানে এইজ এর ক্ষেত্রে যেগুলো আছে সবগুলো যোগ করে, আমি যদি পরে 50-এর জন্য পার্সেন্টেজ করতে যাই যে 50-এ কত পার্সেন্ট, তাহলে ওই টোটাল যোগফলকে 50 দিয়ে ভাগ করে তার সাথে 100 গুণ। আর কেউ বলবা?
বলো কিভাবে বের করবা, এটা তো সহজ হিসাব। ধরো যে প্রাইমারি লেভেল অফ এডুকেশন, এই যে আমি যেখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এখানে এটা তুমি কিভাবে বের করবা, এই ক্যাটাগরিতে কত পার্সেন্ট কৃষক আছে, এটা তুমি কিভাবে বের করবা বলো। স্যার প্রথমে স্যার প্রাইমারি লেভেল অফ এডুকেশনে কতজন আছে সেই হিসাবটা, সেই নাম্বারটা বের করতে হবে। সেটাকে হ্যাঁ। মোট মোট কতজন ফার্মার আছে সেটাতে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই পার্সেন্টেজ বের হবে। এক্স্যাক্টলি, এই যে নিলয় ঠিক বলছে যে প্রথমে বের করতে হবে যে তোমার ওই ক্যাটাগরিতে প্রাইমারি লেভেল অফ এডুকেশনে মোট কতজন ফার্মার আছে। সাপোজ 100 জনের মধ্যে তোমার 10 জন আছে, তাহলে তুমি পার্সেন্টেজ কিভাবে বের করবা, যে 10, যেহেতু ওই ক্যাটাগরিতে 10 জন পড়ে, 10 ডিভাইডেড বাই 100, আর যেহেতু পার্সেন্টে বের করব দেন গুণন 100। ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার কিনা? জি স্যার। এই যে দেখো, দেখা যায় স্যার স্লাইডে দেখা যায়। জি স্যার দেখা যাচ্ছে। এই যে তোমরা যখন টেবুলার ফর্মটা তৈরি করবা, প্রথমেই করতে হবে কি, ক্যাটাগরাইজেশন করতে হবে, ক্যাটাগরি তৈরি করতে হবে। দেন নাম্বার, যেটা নিলয় বলছে যে নাম্বারটা আমাদের গুণে বের করতে হবে। যে সাপোজ 30টা যদি অবজারভেশন দেয়া থাকে, এর মধ্যে সাপোজ যে প্রাইমারি, আমি যদি এই যে এখানে দেখাই, এই যে এই জায়গাটাতে সাপোজ এই যে এডুকেশনাল লেভেল, এখানে টোটাল 10টা অবজারভেশন দেয়া আছে। এর মধ্যে প্রাইমারি লেভেল মানে কি 1 থেকে 5, 1 থেকে 5 এর মধ্যে কয়জন আছে, সাপোজ যদি কয়জন আছে এখানে গণো তোমরা, বা 0 থেকে 5 এর মধ্যে কয়জন আছে। স্যার 3 জন। 1 2 3, 3 4জন আছে, 4জন আছে। হ্যাঁ, তাহলে যদি 4জন থাকে, তাহলে এই যে এখানে এসে তোমার নাম্বারটা লিখতে হবে 4, এখানে পার্সেন্ট তুমি জাস্ট ভাগ করে অন্য জায়গায় ভাগ করে লিখবা 4 ভাগ 10 গুণন 100। কথা বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ, আর মিন যেটা বের করবা ক্যালকুলেট করে, এখানে তোমার টোটাল যে মিনটা, এই ভেরিয়েবলের জন্য মিনটা তোমার একটা ঘরে লিখলেই হবে, এবং আর একটা কলাম এখানে অ্যাড হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই যে পাশে আর একটা কলাম অ্যাড করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টোটাল যে ভেরিয়েবল, যে এডুকেশনাল লেভেল বা ফার্ম সাইজ বা ফ্যামিলি সাইজ, টোটাল ভেরিয়েবলের জন্য কিন্তু একটা মিন বের হবে, একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হবে। ঠিক আছে, এবং এই ক্যাটাগরি যদি 3টা ক্যাটাগরি হয়, কোন ক্যাটাগরিতে কতজন এবং পার্সেন্টেজ কত, এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে এবং সেইভাবে ইন্টারপ্রিটেশন করতে হবে। বলো কোনো কনফিউশন আছে কিনা? স্যার মিন তো স্যার একটা না মিন, তাহলে স্যার মিন প্রতি ছকে কি লিখতে হবে? না না, মিন একটাই লিখবা, পুরাটা মিলে আমি তো ধরো যে এই ঘরটা মার্চ করে দিয়ে একটা মিন লিখবা। হ্যাঁ, জি স্যার। প্রত্যেকটা ঘরে তো আর মিন লিখবা না, একটা ঘরে লিখলেই হবে, টোটাল ভেরিয়েবলের জন্য একটা মিন। ঠিক আছে কিনা আমাকে বলো, একটু ফিডব্যাক দাও। স্যার তাহলে এখন তোমরা যে মাস্টার শিটটা তৈরি করেছো, সবার কাছে আছে তো না? জি স্যার। তো মাস্টার শিটের যে ভেরিয়েবল গুলো ছিল, তোমাদের কোশ্চেনিয়ারের যে ভেরিয়েবল গুলো ছিল, সেখান থেকে তোমরা ভেরিয়েবল গুলোর নাম বলো তো একটু।
কেউ বলতে পারবা কি কি ভেরিয়েবল ছিল? একটু দেখেই বলো, একটু দ্রুত বলো, শেষ করে দিব। লাঞ্চ তোমরাও করো নাই, আমিও করি না, অনেক কাজ আছে। স্যার সিরিয়াল, এজ, এডুকেশন, ফ্যামিলি সাইজ, ফার্ম সাইজ, অ্যানুয়াল ইনকাম, এক্সপেরিয়েন্স, ভেজিটেবল কাল্টিভেশন, অর্গানাইজেশন পার্টিসিপেশন, ট্রেনিং, ক্রেডিট রিসিপ্ট, ডোনেশন রিসিপ্ট, এক্সটেনশন কন্ট্রাক্ট, নলেজ, প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। এখন এই যে যে ভেরিয়েবল গুলো আছে এখানে সিরিয়াল নাম্বারের দরকার না, এটা জাস্ট একটা আমরা সংখ্যা দিয়ে যে আমরা কতজনের ডেটা কালেক্ট করলাম, সিরিয়াল নাম্বার না। বাকি যে ভেরিয়েবল গুলো আছে এই ভেরিয়েবল গুলো তোমরা আহ, এখানে ধরো যে তোমরা কতজনেরটা করছো 66। তো এই 66 ভেরিয়েবলের তোমরা আমি যেভাবে দেখালাম যে ক্যাটাগরাইজেশন, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবা, এবং যে নাম্বার এবং পার্সেন্ট প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা করতে পারো, অথবা সব ভেরিয়েবল মিলে একটা টেবিল করতে পারো। এটা তোমাদের প্র্যাকটিসের জন্য। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। তাহলে আমাকে বলো যে এই যে এক্সটেনশন মিডিয়া কন্টাক্ট বা নলেজ বা প্রবলেম, এই ক্যাটাগরি গুলো তোমরা কিভাবে করবা? ক্যাটাগরাইজেশনটা কিভাবে করবা? বা এই যে ক্রেডিট রিসিপ্ট, ডোনেশন রিসিপ্ট, এই ক্যাটাগরি গুলো কিভাবে করবা? স্যার একটা সার্টেন অ্যামাউন্ট ধরে নিব, যেমন স্যার এখানে যদি ডোনেশন, যদি স্যার ট্রেনিং বা এক্সটেনশন কন্ট্রাক্টের কথা ধরা যায়, তাহলে এরকম করে ধরা যায় যে 1 থেকে 10 একটা ক্যাটাগরি, 1 থেকে 5 একটা ক্যাটাগরি, 5 থেকে 10 একটা ক্যাটাগরি, 11 থেকে 15 একটা ক্যাটাগরি, 15 থেকে 20 একটা ক্যাটাগরি, এভাবে ধরা যায়। আচ্ছা শোনো, এখন আমি বলি, খুব শর্টলি বলি, সেটা হলো যে তোমাকে আগে দেখতে হবে যে তোমার রেঞ্জটা কত। হ্যাঁ, যে আমি কিন্তু প্রথমেই বলছি যে তোমার লোয়ার ইউনিটটা কত, হায়ার ইউনিটটা কত। তোমাকে এই পসিবল রেঞ্জটা তোমার দেখতে হবে। ফর এক্সাম্পল প্রবলেমের ক্ষেত্রে যদি পসিবল রেঞ্জ হয়, যেটা পসিবল রেঞ্জ, আমি কিন্তু অবজার্ভ রেঞ্জ বলিনি। অবজার্ভ রেঞ্জ কোনটা বলো তো? পসিবল রেঞ্জ কোনটা, অবজার্ভ রেঞ্জ কোনটা বলো? পসিবল রেঞ্জ স্যার সর্বোচ্চ নাম্বারগুলো যোগ করে যেটা হবে সেটা হচ্ছে পসিবল রেঞ্জ, মানে সর্বোচ্চ পসিবল রেঞ্জ হলো যেটা তোমার কোশ্চেনিয়ারের স্কেলের উপর ভিত্তি করে যেটা হতে পারে। সাপোজ যে 10টা স্টেটমেন্ট যদি থাকে, প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য যদি 1 থেকে 3 হয়, তাহলে 0 থেকে 3 হয়, তাহলে পসিবল রেঞ্জ হবে 0 টু 30। জি স্যার। এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। একটু কথা বলো, এটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এটা হলো পসিবল রেঞ্জ। আর অবজার্ভ রেঞ্জ হলো যেটা তোমরা ডেটা কালেকশন করে নিয়ে আসছো, তোমরা মাঠে গিয়ে যেটা পাইছো। যে ফর এক্সাম্পল অবজার্ভ রেঞ্জ প্রবলেমের ক্ষেত্রে হতে পারে 10 টু 25, এটা হলো ফর এক্সাম্পল, এটা হলো অবজার্ভ রেঞ্জ। বাট তুমি যখন ক্যাটাগরি করবা, তুমি যখন ক্লাসিফিকেশন করবা যে কোনো ভেরিয়েবলের, তখন কিন্তু তোমাকে পসিবল রেঞ্জের উপরে ভিত্তি করে কিন্তু করতে হবে। আমার কথা বুঝছো কিনা? হ্যাঁ স্যার। অবজার্ভ রেঞ্জের উপর ভিত্তি করে করা যাবে না, পসিবল রেঞ্জের উপর ভিত্তি করে ক্যাটাগরি গুলো করতে হবে। আমি কিন্তু পরের ক্লাসে ইন্ডিভিজুয়ালি সবার কাছেই আমি কিন্তু যে কোনো একটা ভেরিয়েবলের এই যে এই অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন কিন্তু শুনবো। সো একজন করবে সবাই কপি করবা তা কিন্তু হবে না। পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন থাকবে, যদি একটু ভুল করো, মিন যদি বের করতে ভুল হয়, ক্যাটাগরি বের করতে ভুল হয়, এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু মার্কস কিন্তু 0 পাবা, অনেক কিন্তু কমে যাবে। সো এটা একটু কেয়ারফুলি করবা। তো ক্যাটাগরি করতে হবে অবশ্যই পসিবল রেঞ্জের উপর ভিত্তি করে। প্রবলেমের ক্ষেত্রে বা নলেজের ক্ষেত্রে ক্যাটাগরি গুলো এরকম হবে, আমি উদাহরণস্বরূপ বলি, লো একটা ক্যাটাগরি হবে, মিডিয়াম একটা হবে, হাই একটা হবে। লো এর ক্ষেত্রে রেঞ্জ কত হবে? একদম 0 থেকে শুরু করব আমরা, যেহেতু 0 থেকে আমাদের এখানে শুরু। 0 থেকে 10 এটা হলো লো। দেন মিডিয়াম হতে পারে 11 থেকে, আমরা যদি বলি রেঞ্জ যদি সমান রাখি 11 থেকে 20, এন্ড দেন হাই আমরা বলতে পারি গ্রেটার দেন 20, যাতে সবগুলো সংখ্যা তোমার এই তিনটা রেঞ্জের মধ্যে বা এই তিনটা ক্যাটাগরির মধ্যে যেন পড়ে। এই জন্য পসিবল স্কোর এর উপর ভিত্তি করে কিন্তু তোমার এই যে ক্যাটাগরি গুলো করতে হবে। ইনকামের জন্য একটা সংখ্যা ধরে নিতে হবে, তোমাকে আগে দেখতে হবে যে তোমার
লোয়েস্ট রেঞ্জ কত, হাইয়েস্ট রেঞ্জ কত। ধরো যে তোমার লোয়েস্ট রেঞ্জ হতে পারে 50,000 টাকা, আমি ফর এক্সাম্পল বললাম। ইনকামের ক্ষেত্রে 50,000 টাকা হতে পারে লোয়েস্ট, আর হাইয়েস্ট হতে পারে তোমার বার্ষিক ইনকাম হতে পারে তোমার ধরো 10 লক্ষ টাকা ফর এক্সাম্পল। সেক্ষেত্রে তোমাকে একটা অ্যামাউন্ট ধরে নিতে হবে যে লো ইনকাম যদি হয়, ক্যাটাগরি যদি 3টা হয়, লো ইনকাম, মিডিয়াম ইনকাম, হাই ইনকাম, সেক্ষেত্রে লো এর জন্য ধরতে পারো আপ টু 1 লাখ, আপ টু 1 লাখ হতে পারে তোমার লো। দেন 1 লাখ 1 লাখ 1 টাকা থেকে শুরু করে 3 লাখ হতে পারে মিডিয়াম, দেন গ্রেটার দেন 3 লাখ হতে পারে তোমার হাই। এটা তোমার রেঞ্জের উপর ভিত্তি করে তুমি দেখবা যে ইনকামটার রেঞ্জ কেমন। যদি অবজার্ভ রেঞ্জ আরো কম হয়, যে 50,000 থেকে 3 লাখ হয়, সেক্ষেত্রে আরো কিন্তু কমে আসবে। তো এইভাবে তোমরা কিন্তু ক্যাটাগরাইজেশন গুলো করতে হবে। যদি কনফিউশন থাকে তাহলে বলো। স্যার ভেরিয়েবল গুলো কি রেঞ্জের মধ্যে হইতে পারে, যেমন এজ যদি 20 থেকে 30 বা 30 থেকে 40 এরকম? এজের উদাহরণ দেই, এজ যদি বলি যে এজের অবজার্ভ রেঞ্জ যদি হয় 25 থেকে 70 ফর এক্সাম্পল, সেক্ষেত্রে আমরা এজ কে কিভাবে ক্যাটাগরি করি? প্রথমেই করতে পারি ইয়াং, হ্যাঁ, তারপরে করতে পারি কি মিডল, ইয়াং এজ, দেন মিডল এজ, দেন ওল্ড এজ। হ্যাঁ, ইয়াং এর ক্ষেত্রে আমরা নরমালি একটা ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি রিকগনাইজড একটা এজ রেঞ্জ আছে। তোমরা যদি এটা দেখো, একটু লিটারেচার যদি স্টাডি করো জানবা 18 থেকে 35 হলো আমরা কিন্তু ইয়াং এর মধ্যে ধরি, ঠিক আছে। দেন মিডল এর মধ্যে আমরা 35 থেকে 36 থেকে আমরা ধরতে পারি 55 অর 50, যেটাই হোক। 36 থেকে আমি যদি 50 দেই সেটা হলো মিডল, আর গ্রেটার দেন 50 হলো তোমার ওল্ড, ঠিক আছে। জি এজের স্যার। ক্ষেত্রে বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। আর আরেকটা বিষয়, ফার্ম সাইজের ক্ষেত্রে ডিএই এর একটা ক্যাটাগরাইজেশন আছে, আর ডিএই অ্যাকর্ডিং টু ডিএই তোমরা এটা ফলো করবা। আমি তোমাদেরকে ক্যাটাগরি গুলো বলে দেই, সংখ্যাটা তোমরা একটু কালেক্ট করবা, যদি কোনো ভুল থাকে আমি সেটা সংশোধন করে দিব। প্রথমেই হলো ল্যান্ডলেস, ফার্ম সাইজের কথা বলতেছি, ফার্ম সাইজ ল্যান্ডলেস, দেন মার্জিনাল, দেন স্মল, দেন মিডিয়াম, এন্ড দেন লার্জ। এইটা হলো ডিএ এর এই 5টা ক্যাটাগরি ফার্ম সাইজের ক্ষেত্রে। এখানে একটা সংখ্যা আছে, কত হেক্টর থেকে কত হেক্টর হলে ল্যান্ডলেস বলবো, মার্জিনাল কত হেক্টর থেকে কত, স্মল কত থেকে কত। এটা কি আমি বলে দিব নাকি তোমরা একটু বের করবা? কথা বলো। স্যার আমরা বের করে বলবেন? নেবো স্যার। বের করে নিবা? জি স্যার, বের করতে না পারলে আপনার সাথে যোগাযোগ করবেন স্যার। এই একটু লিখে নাও, আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, একটু লিখে নাও। ল্যান্ডলেসটা হলো লেস দেন 0.02 হেক্টর, ল্যান্ডলেস লেস দেন 0.02 হেক্টর, লিখছো? জি স্যার। এরপরে মার্জিনাল 0.02 থেকে 0.2 হেক্টর, 0.02 থেকে 0.2 হেক্টর। দেন এরপরে হলো স্মল 0.21 থেকে 0.99 হেক্টর।
এরপরে মিডিয়াম 1 থেকে 3 হেক্টর, এটা হলো মিডিয়াম। এন্ড দেন লার্জ হলো গ্রেটার দেন 3 হেক্টর। ক্লিয়ারলি লিখতে পারছো কিনা? জি স্যার। একটু বলো, একজন বলো, যে লিখতে পারছো একটু বলো। স্যার ল্যান্ডলেস ফার্মার হইলো লেস দেন 0.02 হেক্টর, মার্জিনাল ফার্ম 0.02 থেকে 0.2 হেক্টর, স্মল ফার্ম 0.21 থেকে 0.99 হেক্টর, মিডিয়াম ফার্ম 1 থেকে 3 হেক্টর, লার্জ গ্রেটার দেন 3 হেক্টর। 1 থেকে 3। স্যার মিডিয়াম 1 থেকে 3 আর লার্জ গ্রেটার দেন 3। হ্যাঁ, গুড। মার্জিনাল কি 0.21 থেকে না স্যার? 0.21 থেকে 0.99? আমি ল্যান্ডলেস বলছি লেস দেন 0.02 হেক্টর, হ্যাঁ, আর মার্জিনাল বলছি 0.02 থেকে 0.2। তারপরেও আচ্ছা, তোমরা তো তারপরেও আমার ভুল হতে পারে, আমি ইনস্ট্যান্ট যেহেতু বললাম, একটু তোমরা একটু ক্রস চেক করে নিও। ডিএই যে ম্যানুয়াল বা ডিএই যে ওয়েবসাইট আছে, এখানে তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই হলো ক্যাটাগরাইজেশনের যে ডিটেলস ইয়েটা। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে, পরের ক্লাসে তোমাদের যে ভেরিয়েবল গুলো ছিল, তোমরা যে মাস্টারশিট তৈরি করেছো, এখান থেকে তোমরা এই যে ডাটা গুলোকে তোমরা প্রপারলি ক্যাটাগরাইজেশন এবং ইন্টারপ্রিটেশন, আমি যে কোনো কাউকে এটা র্যান্ডমলি আমি তাদের কাছ থেকে শুনবো আর কি, জিজ্ঞাসা করব। সো সবাই এটা চেষ্টা করবা করার জন্য, কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন থাকবে। স্যার নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস কবে করতে চাও বলো? নেক্সট ক্লাস কবে করতে চাও বলো? স্যার এটা পরে জিআররা আলাপ করে জানিয়ে দিলে ভালো হয় না? কারণ স্যার আমাদের মাঝে মাঝে শিডিউল থাকে কিন্তু ক্লাসটা হয় না ওই ওই মতো আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা যদি আহ, আমাকে একটু বলে দাও যে কবে করা যায়, সেক্ষেত্রে আহ, আমার জন্য সুবিধা হবে, একটু আগেই বলে দিও। আর যদি সম্ভব হয় বৃহস্পতিবার, যদি তোমাদের 11টায় যে টাইমটা ছিল, ওই সময়টাতে হলে নেওয়া যেতে পারে, তোমাদের যদি মতামত থাকে। স্যার ওই টাইমটা আরেকটা ক্লাস হবে। 11টায় কি আরেকটা ক্লাস হবে? জি স্যার, এই যে আজকে এই 11টা থেকে যে ক্লাসটা ছিল ওই স্যার পরে বৃহস্পতিবারে নিয়েছেন আর কি। ওকে, ঠিক আছে, যদি সেটা হয় তাহলে আমাকে একটু জানাও যে কবে নেওয়া যেতে পারে। তোমাদের আরেকটা আছে যে প্রিপারেশন অফ সার্ভে রিপোর্ট, হ্যাঁ, প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন, একটা সার্ভে রিপোর্ট তোমাদেরকে তৈরি করতে হবে এবং এটা ডিপার্টমেন্টে সাবমিট করতে হবে এবং এটার উপর একটা প্রেজেন্টেশন তোমাদের দিতে হবে। আর তোমাদের পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? যেহেতু লেভেল 4 এর হয়তো একটা সিদ্ধান্ত চলে আসবে, তোমাদের কি কোনো ডিসিশন হয়েছে? লেভেল 4 হওয়ার পর মনে হয় আমাদের ডিসিশন নিবে। আচ্ছা, তো সেক্ষেত্রে তোমাদের তোমাদের আমি প্র্যাকটিক্যালের জন্য বিশেষ করে হয়তো একটা প্রেজেন্টেশন রাখবো। হয়তো কিছু সম্ভব হলে, যদি ফিজিক্যালি হয়, সেক্ষেত্রে হয়তো এই যে রিটেন কিছু থাকবে, এই যে অ্যানালাইসিস বা এই যে আজকে যে ক্লাসটা হলো বেসিক্যালি, এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো, ওখান থেকে হয়তো অল্প কিছু রিটেন থাকবে। আহ, আর হয়তো ভাইভা থাকবে। আর যদি অ্যাসাইনমেন্ট বা এরকম কিছু দেই, তার উপরে হয়তো কিছু মার্কস থাকবে, ঠিক আছে? আর যদি ভার্চুয়ালি হয়, পরীক্ষাগুলো যদি অনলাইনে নিতে হয়, সেক্ষেত্রে হয়তো একটু ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, যদি পরিবেশ পরিস্থিতি যেভাবে যায়, যেদিকে যায়, এর উপর ভিত্তি করে কিন্তু আমাদের সিদ্ধান্তগুলো নিতে হবে। তো আসলে অনেকক্ষণ হয়ে গেছে ক্লাস, তোমাদের এতক্ষণ ধৈর্য সহকারে তোমরা সাথে ছিলে, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আসলে এরকম ইমিডিয়েট নোটিসে আমার জন্য একটু কঠিন হয়, বাট এখন সিচুয়েশনটা এরকম, আর তোমরাও যে সবাই মোটামুটি অনেকেই চলে আসছো, এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর ক্লাসের বিষয়ে যদি কারো কোনো অবজারভেশন থাকে শেয়ার করতে পারো, না হলে আমরা শেষ করে দিব এটা। স্যার শেষ করা যায়নি স্যার, নামাজ খাওয়া দাওয়া এখনো কিছু করা হয়নি স্যার। তোমরা নামাজ খাওয়া দাওয়া আসলে সবারই আজকে ইন্টারাপ্ট হলো, সেটা করে নাও। আর তোমরা আরেকটু সুবিধার জন্য আরেকটি বিষয় বলতে পারি, সেটি হলো যে বিগত দিনের ক্লাস টেস্টের কোশ্চেন বা তোমাদের সিনিয়রদের কাছ থেকে যদি একটু কালেক্ট করো, যে এই যে ক্যাটাগরাইজেশনের যে কোশ্চেন গুলো, ডাটা অ্যানালাইসিস প্রসেসিং এর যে কোশ্চেন গুলো,
তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। আমি যেমন আজকে একটা উদাহরণস্বরূপ একটা টেবিলে দেখাইলাম, এরকম কিন্তু কোশ্চেন আছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে তোমরা একটু সেগুলো দেখে নিজেদের মতো করে একটু এই বিষয়গুলো প্রপারলি শিখে ফেলো, যাতে পরীক্ষায় কোনো প্রবলেম যেন না হয়। আর এখানে যদি ভালো মার্কস পাও, যদি ক্যারি করতে পারো, সেক্ষেত্রে কিন্তু এই কোর্সটাতে দেখা যাচ্ছে ভালো করার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, এরপরে সার্ভে রিপোর্ট বা ওইখানে হয়তো কিছু মার্কস আছে, আর এখানে এই দুটাতেই কিন্তু মেজর মার্কস। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি ভুল করো সেক্ষেত্রে কিন্তু ম্যাথের মতো মার্কস কিন্তু প্রায় 50% কমে যাবে, বা অনেক ক্ষেত্রে হয়তো আহ, নাও পেতে পারো। সো খারাপ করার যেমন সম্ভাবনা আছে, আবার ফুল মার্কস পাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। সো একটু কেয়ারফুলি শিখতে হবে, এবং পরীক্ষায় ঠান্ডা মাথায় এই কাজগুলো কিন্তু করতে হবে। আর টেবুলেশনের যে বিষয়টা যেটা ছিল, এটাও কিন্তু পরীক্ষায় খুব কমনলি আসে। এবং অ্যানালাইসিসের যে বিষয়, স্ট্যাটিস্টিক্স এর যে বিষয়গুলো আজকে কথা বলা হয়েছে, এগুলো নিয়ে তোমরা একটু তোমাদের 1-2 এর যে খাতা, বা যদি বই থেকে থাকে বা নোট যদি থেকে থাকে, সেগুলো একটু তোমরা আবার একটু দেখবা, স্টাডি করবা। তাহলে অনেক বিষয় যেগুলো একটু অনেকদিন পরে আবার আজকে কথা হলো, হয়তো এগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর সিআরদেরকে আমি জিআরদেরকে একটু রিকোয়েস্ট করব যে ভার্চুয়ালি তোমাদের সেই প্রথম থেকে এখন পর্যন্ত, আজ পর্যন্ত কোন দিন কোন ক্লাসগুলো হয়েছে, মানে কোন টপিক পড়ানো হয়েছে, এইটা একটু আমাকে তোমরা একটু ডেট এবং কোন টপিকটা কভার করা হয়েছে, কোন এক্সারসাইজ গুলো, এটা একটু আমাকে শেয়ার করবে আমার সাথে, বোথ নিলয় এবং বাপ্পি। জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। ডেট অনুযায়ী যে কোন দিন কোন